ইনশাআল্লাহ শেষ করব হোপফুলি। সো আমরা ক্লাসে বোধহয় চলে যাই, যেহেতু আমরা ক্লাসের সময়টাকে আমরা একটু আগেই কিছুক্ষণ আগেই ছেড়ে দেই বা মাঝখানে 5-10 মিনিট একটু নামাজের ব্রেক দেই। সো আমরা আর ডিলে না করি। হ্যাঁ, এভিডেন্স এন্ড স্যাম্পলিং, এখানে সবচেয়ে মজার বিষয় হলো এভিডেন্স পার্টের ম্যাক্সিমাম জিনিস উই অলরেডি কভার আপ ইন চ্যাপ্টার 4। সো রিপিটেড কিছু জিনিস পাবেন, প্লাস নতুন কিছু হয়তো বা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আগে ফার্স্টে দেখবেন যে আমি যখনই স্লাইড গুলো দেখাবো কিছু রিপিটেড জিনিস থাকবে এভিডেন্সে। স্যাম্পলিং পুরোই নতুন এই চ্যাপ্টারে। তারপরে দেখি একটু কি কি আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সো এখন এমসিকিউ হোক আর যেটাই হোক কোশ্চেনের সংখ্যা মোটামুটি ভালোই। সো এইটা দেখে তো মনে পড়ছে যে হ্যাঁ, আমরা এই অডিট এভিডেন্সের এই জিনিসটা চ্যাপ্টার 4-এ অলরেডি পড়ে এসেছি, যে হোয়াট ইজ অডিট এভিডেন্স আর potentially two type of tests which they will carry out. এই যে দেখেন নিচে যে টেস্ট অফ কন্ট্রোল এবং সাবস্টেন্টিভ প্রসিজার উই অলরেডি ডিসকাস ইন চ্যাপ্টার 4 এটা নিয়ে। হ্যাঁ, সো অডিট এভিডেন্সটা কি? অডিট এভিডেন্সটা হচ্ছে যে ইনফরমেশন গুলো আমাদের কনক্লুশন বা অডিট ওপিনিয়নকে মানে কনক্লুশন টানতে বা অডিট ওপিনিয়ন দিতে সাহায্য করছে, সেই ইনফরমেশন গুলোকেই বলছে অডিট এভিডেন্স। ওকে, সো আমরা এই অডিট এভিডেন্স গুলো অ্যাকাউন্টিং রেকর্ডস থেকে পাচ্ছি, কিংবা থার্ড পার্টির কনফার্মেশন যে জায়গা থেকেই হোক না কেন আমরা কালেক্ট করছি এবং আমরা সেগুলো নিয়ে আমাদের অডিট ওপিনিয়নটা দিচ্ছি। আর এই কাজটা করার জন্য আমরা নর্মালি অডিট প্রসিডিউরের মাধ্যমে দুটো কাজ করি, একটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিডিউর। আমরা এটা বোধহয় অলরেডি জানি। আর সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স ISA 500, এটাও আমরা চ্যাপ্টার 4-এ পড়ে এসেছি যে সাফিসিয়েন্সি কি এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস কি। হ্যাঁ, সো এখানে কোয়ান্টিটি কোয়ালিটির এই জায়গাটা আমার মনে হয় না আর ব্যাখ্যা করার দরকার আছে, আপনারা কি বলেন? জি ম্যাম, লাগবে না মনে হয়। আচ্ছা, সো এগিয়ে যাই তাহলে। যদি 11টা শেষ হয়ে যায় হয়তো আমরা 12-ও ঢুকে যেতে পারবো আজকে, হোপফুলি দেখা যাক। এটাও বোধহয় আমাদের মানে ব্যাখ্যা করার দরকার হবে না, অলরেডি আমরা ব্যাখ্যা করেছি যে এভিডেন্সের কোয়ালিটি যদি করতে হয় তাহলে আমাদের এই 5টা জিনিস দরকার। হ্যাঁ, সো এটা আমরা স্কিপ করে যাই। ম্যাডাম, জি জি বলেন। ম্যাডাম মানে আমাদেরকে যদি একটু শর্ট কোশ্চেন গুলো কিরকম হবে, মানে এমসিকিউ গুলো কি রকম হবে? সেটা একটু রেডি করতে হবে, কজ অফ আমরাও তো অভ্যস্ত নই, আমরাও তো গতানুগতিক ধারায় যে কোশ্চেন গুলো আসতো সেটাই পড়িয়ে অভ্যস্ত, সেটার উপরেই আমরা প্রিপারেশন নিয়ে অভ্যস্ত। সো একটু ক্লাসটা শেষ হতে দেন। ক্লাস শেষ হওয়ার আগে আগে আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে হচ্ছে ওই এমসিকিউর কিছু কোশ্চেন আমাকে রেডি করতে হবে। আমাকে না, অবভিয়াসলি মানে সব টিচাররাই, সবাই কি সবার জন্যই তো নতুন, সবাই আমরা চেষ্টা করছি একটু প্রিপেয়ার করার জন্য, প্রিপেয়ার করে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে এরকম হবে। আর আমি কিছুটা একটু তো দেখিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে ICW কোশ্চেনটা যে এরকম হয় এমসিকিউ। হ্যাঁ, সো কিছুটা তো একটু ধারণা পেয়েছেনই, বা ICW কোশ্চেন গুলো বোধহয় ওয়েবসাইটেও আছে কিংবা কালেকশন করেও নেওয়া যায়, ওইটা একটু জাস্ট দেখার জন্য। আর আমরা হচ্ছে এটাকে একটু প্রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে আপু? সো মানে ক্লাস শেষ হওয়ার আগে ডেফিনেটলি প্রত্যেক টিচারই আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবে, একটু কোশ্চেনের প্যাটার্ন নিয়ে ডিসকাস করবে। ওকে? জি ম্যাডাম। ওকে। প্রসিজার্স ফলোড টু অবটেন এভিডেন্স। এখন আমি বলছি অডিট এভিডেন্স আমাকে কালেক্ট করতে হবে, সেটা টেস্ট অফ কন্ট্রোল দিয়ে কালেক্ট করতে পারি, আমি সাবস্টেন্টিভ প্রসিজার দিয়ে কালেক্ট করতে পারি, বাট এটারও কিছু প্রসিজার আছে। সেই প্রসিজার গুলো কি কি এটা আপনাদের বইতে আমি পয়েন্ট শুধু দেখবেন যে বইতে আপনাদের একটু পাতা উল্টালেই দেখবেন এই জিনিসগুলো এক সাইডে মানে বা সাইডে আছে, ডান সাইডে এটার ব্যাখ্যা দেওয়া আছে। সো ডিপেন্ড অন যে আমার মার্কস কত আসবে, কত মার্কসের আসবে। আমি যদি দেখি যে মার্কস বেশি, ডেফিনেটলি এই পয়েন্ট গুলোর পাশে যে ব্যাখ্যা সেগুলো, বা আমি এখন যেভাবে ব্যাখ্যা করব সেভাবে আপনারা লিখে দিতে পারেন। আদারওয়াইজ যদি শুধু বলে যে প্রসিজার অডিট মানে এভিডেন্স অবটেইনের প্রসিজার গুলো কি, এটা যদি 2-3-4 মার্কস আসে আপনারা এইভাবে শুধু মেইন পয়েন্ট গুলো লিখে দিলেই পারেন। আমি একটু ডিসকাস করছি যে কোনটা কি। সো
assurance provides obtain evidence by one or more of following procedures. অর্থাৎ assurance যারা প্রোভাইড করছে, অর্থাৎ আমরা যারা অডিটর আছি, তারা এভিডেন্স গুলো কালেক্ট করার কি কি প্রসিডিউরে আমরা কালেক্ট করি, অর্থাৎ সাবস্টেন্টিভ প্রসিডিউর বলেন আর টেস্ট অফ কন্ট্রোলই বলেন, আমরা আসলে এই কাজটা করার জন্য কি কি প্রসিডিউরের মাধ্যমে নরমালি এভিডেন্স কালেক্ট করি। একটা হচ্ছে ইন্সপেকশন অফ ট্যানজিবল অ্যাসেট। একটু কি কেউ বলতে পারবেন যে ট্যানজিবল অ্যাসেট আমরা ইন্সপেক্ট করি কিভাবে অডিটে, বা আমরা কিভাবে অডিট করি পিপি বা ফিক্সড অ্যাসেট যেটাকে ট্যানজিবল অ্যাসেট বলছে, কি কি জিনিস নেই, কি কি দেখি? ম্যাম ফিক্সড অ্যাসেট রেজিস্টার দেখি, তারপর ওনাদের অ্যাসেট গুলা ফিজিক্যালিও চেক করি আমরা রেজিস্টারের নাম্বার অনুযায়ী। আচ্ছা, তারপর ওইখানে ইউজার কে আছে, লোকেশন কোন লোকেশনে আছে, এই জিনিসগুলোও চেক করি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওইগুলা পারচেজ করার ক্ষেত্রে যে প্রসিডিউর গুলা ফলো করা দরকার ওইগুলা ফলো করছে কিনা, যেই ওইগুলা চেক। ওকে, আপনি মোটামুটি সবগুলো পয়েন্টই বলে দিয়েছেন। হ্যাঁ, প্রকিউরমেন্ট অ্যাকচুয়ালি পলিসি ঠিক আছে কিনা ম্যাম, তারপর আরো হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই প্রকিউরমেন্ট পলিসি, অ্যাকচুয়ালি তো ট্যানজিবল অ্যাসেট তো প্রকিউর করতে হবে, সো ওইটা প্রকিউরমেন্টের আন্ডারেই পড়ছে। সো প্রকিউরমেন্ট পলিসিটা আমরা পুরোপুরি চেক করি যে কিভাবে হওয়া উচিত ছিল, সেটা হয়েছে কিনা, আমার কোম্পানির নামে সেটা আছে কিনা, ঠিক ভ্যালুতে দেখানো আছে কিনা, তারপরে পারচেজ প্রসিডিওর তো দেখলামই, প্লাস ডেপ্রিসিয়েশনের রেটটা ঠিক আছে কিনা, সেই ডেপ্রিসিয়েশনের রেট অনুসারে ডেপ্রিসিয়েশন চার্জ করেছি কিনা, এক্সিস্টেন্সটা দেখি কিভাবে, যে ফিজিক্যালি একটু চেক করে দেখি, কয়েকটা, কম হলে সবগুলোই দেখি, আর বেশি হলে হচ্ছে আমরা কিছু সিলেক্টিভ কিছু দেখি যেগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সো এভাবেই অ্যাকচুয়ালি আসলে ট্যানজিবল অ্যাসেটের ইন্সপেকশন করা হয়। সো এভাবেই কিন্তু আমরা মূলত এভিডেন্স অবটেইন করি ট্যানজিবল অ্যাসেটে, ঠিক আছে? তো সেকেন্ডটাতে আসি, সেকেন্ডটা কি বলছি, ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন। ট্যানজিবল অ্যাসেট দিয়ে একটা উদাহরণ দিয়েছে, আর অন্যান্য গুলোর জন্য বলছে কি ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন, অর্থাৎ ওরা যে ডকুমেন্টেশনটা রাখে সেটাকে একটু ইন্সপেক্ট করা। আপনার এখান থেকেও কিন্তু এভিডেন্স আসবে কিরকম, যে এটা এটা রাখা উচিত। একটা সোর্স অফ এভিডেন্সে শুধু তো লেজারের ব্যালেন্সটা, ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সটাই তো সবকিছু না, সোর্স অফ ডকুমেন্টসটা ঠিক মতো, অর্থাৎ ভাউচার যেটাকে আমরা বলি, ওই ভাউচারটা ঠিক মতো রেখেছে কিনা, ভাউচারের সাপোর্টিং গুলো ঠিক মতো আছে কিনা, যেটা যেটা থাকা দরকার একটা প্রসিডিউর মেনটেন করার জন্য সবকিছু আছে কিনা, আমরা সেটা ইন্সপেক্ট করি। যদি সেখানে কোনো ঘাটতি পাওয়া যায় আমরা সেটাকে কি করি, নিয়ে আসি যে এখানে এভিডেন্সের ঘাটতি আছে, কিংবা এটা আমাদের ফাইন্ডিংস হিসাবে আসে, কিংবা এভিডেন্স হিসাবে আমরা আমাদের ফাইলে রাখি। সো আমরা তাদের ডকুমেন্টেশনটা ইন্সপেক্ট করি। সেকেন্ড, থার্ড হচ্ছে অবজারভেশন, অর্থাৎ অবজার্ভ করি। এটা মূলত টেস্ট অফ কন্ট্রোল করার সময় এই জিনিসটা করা হয়, অবজার্ভ করা হয়। হ্যাঁ, সে আমাকে বললো কি যে আমাদের এখানে মনে করেন প্রকিউরমেন্টেরই একটা, তাকে বললাম প্রকিউরমেন্ট কিভাবে হয় আপনি একটু বলেন। সে বললো যে আমাদের ফার্স্টে পারচেজ রিকোয়েস্ট আসে, সে পারচেজ রিকোয়েস্ট থেকে কোন ডিপার্টমেন্টের কেন কি সেটাকে যাচাই করে একটা টিম, যে হ্যাঁ এই রিকোয়েস্টটা করেছে যে সেটা কি অ্যাকচুয়ালি কি দেওয়ার মতো কিনা। তারপরে সেই রিকোয়েস্টটা যাচাই করার পরে সেটা অনুসারে আমরা বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে আমরা হচ্ছে কোটেশন কালেক্ট করি, সেই কোটেশনে একটা কম্পারেটিভ করি, করে দেখি যে কার কাছ থেকে নেওয়া যায়, কোয়ালিটি এবং আমার বাজেটের মধ্যে আছে কিনা, তাকে আমরা হচ্ছে ওয়ার্ক অর্ডারটা দেই। সেই ওয়ার্ক অর্ডারের বেসিসে আমাকে ওই মালটা ওই সাপ্লায়ার প্রোভাইড করে তারপর হচ্ছে আমরা সেটাকে হচ্ছে যেই ডিপার্টমেন্ট রিকোয়েস্ট করেছি তাকে হ্যান্ড ওভার করি। আর মালটা যখন ঢুকে আমরা হচ্ছে স্টকে লিখে রাখি বা রিসিভ নোট এভাবে লিখে রাখি, ইনভেন্টরি রেজিস্টারে আসে। তারপর ফিক্সড অ্যাসেট বলছে কি যে আমার পারচেজ প্রকিউরমেন্টের প্রসেসটা হয়ে থাকে, ঠিক আছে সে বলল। এখন আমার কাজ হচ্ছে একটু চেক করে দেখা অ্যাজ আ অডিটর। আমি কি করব, অবজার্ভ করব যে অ্যাকচুয়ালি ও তো বলেছে যে হ্যাঁ পারচেজ প্রসিজার এরকম, বাট আমি অডিটর হিসেবে একটু অবজার্ভ করব যে অ্যাকচুয়ালি যেটা বলেছে তারা কি সেইভাবে কাজ করছে কিনা। ডকুমেন্টেশনে তো আমি অলরেডি বুঝতেই পারবো যে হ্যাঁ
অ্যাকচুয়ালি জিনিসগুলো হচ্ছে কিনা। তারপরেও হয় কি, যেহেতু আপনি অডিট করতে গিয়েছেন, ফিজিক্যালি দেখার একটা সুযোগ থাকে, তো সেই সুযোগটা আপনি কাজে লাগিয়ে আপনি একটু অবজার্ভ করবেন। ঠিক আছে ভাই, আমি তো 30শে জুন মনে করেন ইয়ার এন্ড অথবা 31 ডিসেম্বর ওইগুলো তো আর আমি দেখতে পারবো না। সাবসিকুয়েন্টলি আপনাদের এখন যে প্রকিউরমেন্ট গুলো হচ্ছে, আমি কি সেটার একটা প্রসেস দেখতে পারি? ডেফিনেটলি তারা না করবে না। সো আপনি যদি দেখেন যে এখন, আচ্ছা কার এখান থেকে আওয়াজ, হ্যাঁ ওকে, সো কি করছি আমরা, সো এখন যেহেতু সুযোগ আছে, আপনি বলবেন দেখি একটু আপনাদের প্রকিউরমেন্টটা কিভাবে হচ্ছে এখন সাবসিকুয়েন্টলি যেগুলো হচ্ছে এই ইয়ারের, আমি সেখান থেকে একটা প্রকিউরমেন্ট একটু দেখি। সো আপনার কিন্তু যদি দেখেন যে না প্রসেসটা ঠিক আছে, তাহলে আপনার ইয়ারে যে প্রকিউরমেন্ট গুলো হয়েছে সেটার উপর কিন্তু আপনার রিলায়েন্স বেড়ে যাবে, তাই না? না ঠিক আছে, ওরা যেহেতু এই প্রসেস মেনটেন করছে, তাহলে ধরেই নেওয়া যায় যে আমার পিরিয়ডের মধ্যে যে ট্রানজাকশন গুলো হয়েছে বা যে প্রকিউরমেন্ট গুলো হয়েছে সেগুলো ঠিকঠাক মতো হয়েছে। অর্থাৎ কন্ট্রোলের উপর আপনার বিশ্বাস আসলো, তাদের কন্ট্রোলের উপর আপনি ফেইথ আনতে পারবেন, রিলাই করতে পারবেন। ওকে, সো এভাবেও কিন্তু অডিট এভিডেন্স কালেক্ট হয়। তারপর হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারি কি জিনিস? আমরা তো জানি ইনকোয়ারি মানে হচ্ছে তদন্ত করা। সো কিসের সাথে কি তদন্ত করব? এই যে তারা বললো সেটা দেখা, অবজার্ভ করা, এটা একটা প্রসেস তো বললামই। আবার দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে আপনি যখন অডিট করতে যাচ্ছেন একটা পলিসি দেয়, পলিসি থাকে না তাদের, প্রকিউরমেন্ট পলিসি থাকে, ফাইন্যান্স এন্ড অ্যাডমিন পলিসি থাকে। পলিসিতে কিন্তু অনেক কিছু লেখা থাকে যে কোনটা কিভাবে করবে, মানে টোটাল একটা কোম্পানির কোন অপারেশন গুলো কিভাবে চলবে, অ্যাডভান্স, ক্যাশ এন্ড ব্যাংক, অনেক কিছু, সবকিছু নিয়ে কিন্তু তাদের পলিসিতে বলা থাকে। সো পলিসিতে যে বলা আছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা এটা আপনি ইনকোয়ারি করবেন। যদি ওরকম আপনার কাছে ডেভিয়েশন মনে হয়, আপনার ফাইন্ডিং আসবে যে হচ্ছে আমার যেটা পলিসিতে আছে ওদের পলিসির সাথে ওদের অ্যাকচুয়াল যে প্রসিজার সেটার সাথে গ্যাপ আছে, এটার ফাইন্ডিংস অ্যাজ আ অডিটর। সো আমরা কি করবো, ইনকোয়ারি করেও দেখবো যে অ্যাকচুয়ালি যেটা পলিসিতে লেখা আছে, বলা আছে, সেটা তারা প্রতিপালন করছে কিনা বা সেই অনুসারে তাদের কার্যক্রমগুলো চলছে কিনা। ঠিক আছে, সো এটা আমার অডিট এভিডেন্স কালেক্ট করার একটা সোর্স বা প্রসিজার। কনফার্মেশন তো আমরা জানি, থার্ড পার্টি কনফার্মেশন অলরেডি ডিসকাস করা হয়েছে, যে ব্যাংকের যে লেনদেন গুলো থাকে বা ব্যাংকের ব্যালেন্স গুলো আমরা কি করি, কনফার্মেশন পাঠাই ব্যাংকে, অথবা রিসিভেবল যারা আছে বা পেয়েবল যারা আছে তাদের কাছে কনফার্মেশন পাঠাই যে অ্যাকচুয়ালি তোমার কাছে এত টাকা রিসিভেবল কিনা, বা পেয়েবল যারা আছে তাদের কাছে কনফার্মেশন পাঠায় অ্যাকচুয়ালি কোম্পানির কাছে আপনি এত টাকা পান কিনা। সো এই কনফার্মেশন গুলো কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট অডিট এভিডেন্স। ঠিক আছে ম্যাম, আমরা এভাবে কনফার্মেশন লেটার যেটা আমরা পাঠাই ম্যাম, এইটা যদি আমার অডিট টাইমের মধ্যে যদি না হয় তখন আমি কি করতে পারি অ্যাজ অডিটর বাট হিসেবে? আপনি যে পাঠিয়েছেন সেটার এভিডেন্সটা আপনি ফাইলে রেখে দিবেন। বিশেষ করে ব্যাংকের গুলো চলে আসে না হচ্ছে রিসিভেবল এবং পেয়েবল এর গুলো, মানে ওইটাই আর কি ঝামেলা করে, বাট ব্যাংকের গুলো চলে আসে, আমি তো দেখেছি মানে মোটামুটি ব্যাংকের গুলো কিছুদিন হয়তো কিছু দ্রুতই চলে আসে, আবার কিছু হয়তো একটু লেট হয়, বাট চলে আসে ব্যাংকের গুলো। রিসিভেবল আর পেয়েবল যেগুলো পাঠানো হয় ওইগুলো একটু আসতে দেরি হয় আর কি। বাট আপনি যে পাঠিয়েছেন ওই এভিডেন্সটা আপনি ওই মানে রেসপেক্টিভ হেডে রেখে দিবেন, ওইটা আপনার জন্য সেফগার্ড যে আপনি পাঠিয়েছিলেন। ঠিক আছে আজিজুল? জি ম্যাম। আচ্ছা, রিক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে এভিডেন্স কালেক্ট হয়? রিক্যালকুলেশন কিসে কিসে করতে পারি, দুই একটা উদাহরণ দেন তো। ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, হ্যাঁ আপু কোনটা বলছিলেন? গ্র্যাচুইটি তো সব কোম্পানিতে ওভাবে থাকে না, হ্যাঁ সেটা রিক্যালকুলেট করে দেয়, বাট কমনলি যে দুইটা জিনিস ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট, যে লোন তো থাকেই ম্যাক্সিমাম কোম্পানিতে, আর পিপি তো থাকেই। সো ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্টটাই মূলত রিক্যালকুলেট করে দেখা হয় আর কি, বা কমন দুটো হেড। সো আমরা কি করছি, ডেপ্রিসিয়েশন তারা যেটা ধরছে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে একটু ডেজের গ্যাপের কারণে ফিগারে একটু ঝামেলা হচ্ছে, সো আমরা রিক্যালকুলেট করে দেখবো অ্যাকচুয়ালি অ্যাজ আ অডিটর আমাদের দায়িত্ব কিরকম। আমাদের তো সফট কপি তো এখন করা যায়, অথবা আমাদের যে
9 কলামটা আছে বা আমরা যেটা ফার্ম থেকে ইউজ করি, ওখানে আমরা কোনটার কোন কোন আইটেমের ডেপ্রিসিয়েশন গুলো দেখছি সেটা অ্যাজ পার অডিটর, অ্যাজ পার ক্লায়েন্টের ক্যালকুলেশন দেখবো যে ডেপ্রিসিয়েশনে কোনো গ্যাপ আছে কিনা। ইন্টারেস্টও সেরকম, ইন্টারেস্ট ক্যালকুলেশন বা এফডিআর ইন্টারেস্ট ক্যালকুলেশন এগুলো একটু আমরা চেক করে দেখি, নর্মালি রিক্যালকুলেট করি। সো আপনি যে রিক্যালকুলেট করেছেন সেটার এভিডেন্স যেন ফাইলে থাকে, তাহলে অন্তত যে রিভিউ দিবে সে অন্তত বুঝবে যে না, আপনি অ্যাজ আ অডিটর হিসেবে রিস্ক মিনিমাইজ করার জন্য আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন। ঠিক আছে? সো আমরা শুধুমাত্র তাদের জিনিসটাকে রিলাই না করে অ্যাজ আ থার্ড পার্টি হিসেবে বা ইন্ডিপেন্ডেন্ট অডিটর হিসেবে আমরা একটু রিক্যালকুলেট করে দেবো এই জিনিসগুলো। ঠিক আছে? সো এটাও একটা অডিট এভিডেন্সের একটা প্রসিডিউর, মানে এভাবে অডিট এভিডেন্স অবটেইন করা যায়। রিপারফর্ম, রিপারফর্ম কিরকম? রিপারফর্ম হচ্ছে যে ওদের একটা জিনিস ঘটে গেছে, আপনি সেটাকে একটু রিপারফর্ম করে দেখবেন। আমি এটা একটু পরেও আসবে, এখনই বুঝাই দিই তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। মনে করেন যে ওদের সফটওয়্যারে একটা এন্ট্রি দিল, সেলস করলো, সেলস হচ্ছে ব্যাংকে টাকা ঢুকে গেছে, তাহলে ব্যাংক ডেবিট সেলস ক্রেডিট, সফটওয়্যারে এন্ট্রি দিল, ওটা ট্রায়াল লেজার ট্রায়াল ব্যালেন্স হয়ে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঢুকে গেল। এখন সফটওয়্যারে তো আপনাকে ওভাবে এক্সেস দিবে না, বাট সফটওয়্যারের একটা ডামি কপি কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। বা আইটি অডিটর তো অডিটের একটা পার্ট, সেই হিসেবে আপনাদের আইটি কেউ স্পেশালিস্ট থাকলে তাকে দিয়েও আপনারা চেক করাতে পারেন যে সফটওয়্যারটা অথেন্টিক কিনা, কিংবা এখানে ম্যানিপুলেশনের কোনো সুযোগ আছে কিনা। সো রিপারফর্মটা কিরকম? ওরা যদি অ্যাকচুয়ালি এক্সেস না দেয়, এক্সেস না দেওয়ারই কথা, ডেমো কপি যেটা দিবে ওইটাতে আপনি একটু চেক করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। মানে সে বলছে কি যে ভাই আমি হচ্ছে গিয়ে এন্ট্রি দেই, এটা একজন রিভিউ করে, তো রিভিউ আমি এন্ট্রি দেওয়া পর্যন্তই, আমার আর এর পরে আমার কোনো ক্ষমতা নেই। আরেকজন রিভিউ দেয়, সে রিভিউ দেওয়া পর্যন্তই তার ক্ষমতা, সে অ্যাপ্রুভ করতে পারে না। আর উপর লেভেলের আমাদের যিনি আছেন অ্যাপ্রুভাল অথরিটি, উনি অ্যাপ্রুভ করেন ফুললি, পুরোপুরি সবকিছু দেখে। তো সেটা বললো, আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল তো তাহলে ঠিক আছে, কিন্তু আমি অ্যাজ আ অডিটর একটু রিপারফর্ম করে দেখতে চাই অ্যাকচুয়ালি কি কেউ একজন এন্ট্রি দিলে সেটা কি এন্ট্রি পর্যন্তই থাকে, নাকি সেটা সরাসরি ব্যালেন্স শিটে হিট করে। যদি সরাসরি ব্যালেন্স শিটে হিট করে তাহলে আমি বুঝবো যে রিভিউ বা অ্যাপ্রুভাল অথরিটি কিছু নাই অ্যাকচুয়ালি, অর্থাৎ এন্ট্রি দিচ্ছি, এটা যদি ভুল এন্ট্রিও পড়ে, ভুলটাই আমার গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হিট করছে। আর যদি এটা এখানে আটকে থাকে রিভিউ জন্য, আবার রিভিউ স্টেজে গিয়ে আটকে থাকে অ্যাপ্রুভালের জন্য, তাহলে বুঝবো না এখানে সেগ্রিগেশন অফ ডিউটি আছে সফটওয়্যারে, বা কেউ একজন ভুল করলো সেটা চেকিং হয়ে মোটামুটি ভুলটা বের হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং অ্যাপ্রুভাল অথরিটি যেহেতু 3 জন এভাবে দেখছে, সো যে কোনো জায়গায় ভুলটা সংশোধন হয়ে যাওয়ারই কথা। সো ওই সফটওয়্যারের উপর কিন্তু আপনি রিলাই করতে পারবেন বেশি অ্যাজ আ অডিটর, ডিরেক্ট যেটা হিট করে সেটার চাইতে। ঠিক আছে, তাই না? সো আমি একটু রিপারফর্ম করে দেখবো যে অ্যাজ আ অডিটর একটা এন্ট্রি দিলাম, দিলে দেখলাম যে এটা কি সরাসরি ব্যালেন্স শিটে গিয়ে হিট করছে, নাকি এটা রিভিউর জন্য ওয়েট করছে। ঠিক আছে? সো এরকম করেও আমরা কিন্তু তাদের সিস্টেমটা বা সফটওয়্যারটা একটু চেক করে বা রিপারফর্ম করে দেখতে পারি অ্যাকচুয়ালি এটা যেই কন্ট্রোল টেস্টের কথা বলা হচ্ছে, বা যে কন্ট্রোল আছে তারা আমাকে বলছে, আমি সেটা চেক করে দেখলাম অ্যাজ আ অডিটর যে অ্যাকচুয়ালি এই ধরনের স্ট্রং একটা কন্ট্রোল তাদের আছে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে রিপারফর্মটা কিরকম? জি ম্যাম। জি ম্যাম। আর লাস্টের হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর তো অলরেডি উই ডিসকাসড, যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অনেক মানে ইজি একটা ওয়ে, বা অনেক দ্রুত যে কোনো কিছুতে ঢোকা যাচ্ছে সেরকম একটা ওয়ে যার মাধ্যমে আমরা এভিডেন্স অবটেইন করতে পারবো। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে আমার প্রায়োরি ইয়ার এই ইয়ারে আমি ডেভিয়েশনটা বের করে আমি দেখছি কোনটাতে আমার বেশি ফোকাস করতে হবে, কোনটাতে আমার মানে সবার আগে অডিট করতে হবে কিংবা অডিটে নজর দিতে হবে, সেটা আমি অডিট করে আমি হচ্ছে গিয়ে সেই ফোকাসিং জায়গাগুলো বা রিস্কি জায়গাগুলো আগে মিনিমাইজ করি। সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরও কিন্তু একটা অডিট এভিডেন্স, মানে অডিট এভিডেন্স কালেক্ট
করার বা অপ্ট ইন করার একটা অন্যতম মাধ্যম। ঠিক আছে, সো আপনারা যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা করবেন সেটা ফাইলে রাখবেন, থেকে কি ডিসিশন নিলেন, কোন কোন হেডগুলোকে সিলেক্ট করলেন প্রায়োরিটি বেসিসে, সেটা আপনারা ওইভাবে সিলেক্ট করে রাখবেন এবং সেটা যেন আপনাদের এভিডেন্স হিসাবে ফাইলে থাকে। ঠিক আছে, সো এই ছিল টোটাল প্রসিডিউর, এভিডেন্স অবটেইন করার প্রসিডিউর। ওকে, ম্যাম কনফার্মেশনটা অ্যাকাউন্টস রিসিভেবলস আর পেয়েবলস এর ব্যাপারটা আবার একটু বলবেন। কনফার্মেশন, আচ্ছা, এটা বোধহয় আপনারা পাঠাননি বা পাঠাতে দেখেননি কখনো, তাই না অর্ণব? বাট আমরা পাঠাই নরমালি বড় ক্লায়েন্ট গুলো তো ডেফিনেটলি, যে কত টাকা রিসিভেবলের আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখেন না অ্যাকাউন্ট রিসিভেবল, ওইখানে দেখবেন রিসিভেবল ডিটেলসে গিয়ে দেখবেন অনেকগুলো পার্টি কোম্পানির কাছে, মানে কোম্পানি অনেকগুলো পার্টির কাছে টাকা পায়, লিস্ট থাকে যে কোম্পানির রিসিভেবলস হচ্ছে এরা। ওইখান থেকে যাদেরকে বড় বড় ফিগার সেরকম ধরে আমরা অডিটে যদি কম থাকে সবাইকেই পাঠাই, বাট যদি বেশি রিসিভেবল লিস্টটা অনেক বড় থাকে আমরা সিগনিফিকেন্ট যারা আছে তাদেরকে একটা ফরম্যাট আছে, এটা ফার্ম টু ফার্ম বেসিস হয়তো ফরম্যাট ভিন্ন হতে পারে, রিসিভেবলকে আমরা লিখি যে কোম্পানি তোমার কাছে অ্যাকচুয়ালি এত টাকা পাও না কিনা তুমি কনফার্ম করো। ঠিক আছে, সো রিসিভেবল আমাকে, মানে যে রিসিভেবল পার্টি আছে সে আমাকে কনফার্ম করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এত টাকাই পাই। এখানে কনফার্মেশন পাঠানোর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে কোম্পানি যদি অসৎ কেউ থেকে থাকে কোম্পানিতে, তারা একটা কাজ করে কি রিসিভেবল দেখানো আছে কিন্তু তাদের কাছ থেকে গোপনে, মানে গোপনে না, রিসিভেবলের পার্টিরা তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, বাট তারা কি করছে ওই টাকাটা চেকটা বা ইয়াটা তাদের নিজের নাম বা যদি ক্যাশে দেয় ওই টাকাটা তাদের নিজের অ্যাকাউন্টে রেখে দিচ্ছে, রেখে দিয়ে তারা নিজেরা বিজনেস করছে, এখান দিয়ে কোম্পানিতে কিন্তু রিসিভেবল দেখিয়েই যাচ্ছে ওই পার্টির নামে। সো একটা টাইমে যখন দেখছে যে না এখন হয়তো ইন্সপেকশন হতে পারে বা এই হতে পারে, সাথে সাথে ওই টাকাটা আবার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে রিসিভেবলটা কমিয়ে দেয়, অর্থাৎ মাঝখানের একটা ট্রানজিট পিরিয়ড সে এটাকে নিজে ইনভেস্ট করে সুযোগটা নিয়ে নিল। এই অসৎ কাজটা অনেকগুলো কোম্পানিতেই আমরা দেখেছি বা পেয়েছি যে করে। আমি কি বুঝাতে পারলাম কেন আমি কনফার্মেশন দিব? সো এই মাঝপথে যদি আপনি অডিট করেন বা আপনি যদি অডিটর হন, যদি কনফার্মেশন দেন, রিসিভেবল তো বলবে যে না আমি তো এই টাকাটা পে করে দিয়েছি, বাট তার নামে কিন্তু রিসিভেবল দেখাচ্ছি, তাহলে আপনি অন্তত এটা কনফার্ম করা যাবে বা হতে পারবে যে হ্যাঁ এখানে কোনো একজন অসৎ ব্যক্তি আছে যার ইন্টেনশন খারাপ কোম্পানির মধ্যে, যে কিনা রিসিভেবলের কাছ থেকে টাকা নিয়ে পার্সোনালি এটাকে ইনভেস্ট করে। এই ব্যাগ এই অবস্থা, একটা পরিষ্কার করা ব্যাগ। আজিজুল, আজিজুল হোস্ট তো আমি তো মিউটও করতে পারছি না ওকে। আচ্ছা আমি বুঝাতে পারবো অর্ণব? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। আজিজুল কি বাড়িতে যাচ্ছেন নাকি? আচ্ছা এখন আসি এটাতে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ক্যাট, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক। সো ক্যাট একটু আপনারা বোধহয় বুঝতেই পারছেন এটা কি নিয়ে ডিসকাশন। অডিট প্রসিডিওরকে কম্পিউটার মাধ্যমে করা, ঠিক আছে, আমরা যেটা হাতে কলমে করে থাকি সেটা হচ্ছে কম্পিউটার মাধ্যমে করা, এটাকে আমরা ক্যাট বলছি। সো দেয়ার আর টু মেইন টাইপস অফ ইট। যারা অলরেডি অডিট সফটওয়্যার ইউজ করেন তারা অলরেডি ক্যাটের আন্ডারে কিন্তু, ঠিক আছে, আর অনেকে যারা করছেন না তারা অলরেডি চলে আসবেন, বাট আমরা একটু ডিসকাস করি যে আসলে কিভাবে কাজ করে। আপনি যদি সফট কপিতে কিংবা সফটওয়্যারের মাধ্যমে অডিটটা করেন তাহলে কি কি বেনিফিট পাচ্ছেন, কিভাবে বেনিফিটেড হচ্ছেন। ওকে, সো আমরা একটু দেখি। There are two main types of it, অর্থাৎ ক্যাট যেটা বলছে সেটা দুইটা ধরন আছে, একটা হচ্ছে টেস্ট ডাটা আর একটা হচ্ছে অডিট সফটওয়্যার, আমি পরের ইয়াতে আসবো।
এখানে একটু আগে রিপারফর্ম একটা কথা বলেছিলাম না, রিপারফর্ম, সেই রিপারফর্মের প্রসিডিউরটাই হচ্ছে টেস্ট ডাটা। আমার কথা কি শোনা যাচ্ছে, বোঝা জি যাচ্ছে ম্যাম, ক্লাসটা? জি ম্যাম ম্যাম। শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা। সো ক্যাটের একটা ধরন হচ্ছে, টাইপ হচ্ছে টেস্ট ডাটা। কিভাবে টেস্ট ডাটা, অর্থাৎ টেস্ট ডাটার মাধ্যমেও আপনি অডিট প্রসিডিউর সম্পন্ন করতে পারবেন। সেটা কি রকম? ও যে যেটা বলছিলাম আমি, আইটি অডিট। আইটি অডিট আপনারা হয়তো শুনে থাকবেন যে হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে আইটি অডিট হয়ে থাকে। সো সেই আইটি অডিটে কি করে নরমালি, আমাদের এই সাইড থেকে কোনো এক্সপার্ট আমরা নিয়োগ করি, আউটসাইডার হতে পারে, অথবা আমাদের মধ্যেই যদি অ্যাবিলিটি থাকে, স্টুডেন্টের অনেকেই কিন্তু বেশ ক্যাপাবল এসব জায়গা থেকে, সো তারা নিজেরাও এটা করতে পারে আমাদের অডিট টিম থেকে। সো এটাতে কি করা হয়, test data is a test of control where the assurance provider supervises the process of running data through the client system. হ্যাঁ, সো ক্লায়েন্ট যে সফটওয়্যারটা ইউজ করছে, যে সিস্টেমটা ইউজ করছে, সেটাকে আমি সুপারভাইজ করে, ওইটার প্রসেসটাকে সুপারভাইজ করে আমি হচ্ছে অ্যাজ আ অডিটর আমি ডাটা কালেক্ট করি এবং কন্ট্রোলটা টেস্ট করি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, সো এটার জন্য কি করা হয়, একটু আগে যেটা বলছিলাম, আমি আগে আবারও সেই উদাহরণটা দিই, তারপর দেখবেন যে এটা একদমই ইজি। সো আমি কি করলাম, আইটি অডিটের হয়তো একজন এক্সপার্টাইজ নিয়ে গেলাম যে ঠিক আছে আমার এই ক্লায়েন্টটা তো একটু রিস্কি, আমি একটু আইটি অডিটটাও করি। সো আমার এখান থেকে যে এক্সপার্ট আছে সে কি করছে, ওদের সফটওয়্যারে ওরা যদি এন্ট্রি দেয় তো খুবই ভালো, আর যদি এন্ট্রি না দেয়, ওই যে বললাম ডামি কপি যেটা, সেটাতে আমি নিয়ে আমি দেখবো যে তাদের এটা ঠিক মতো কাজ করছে কিনা। সো একটু আগে যেটা বলছিলাম যে তাদের প্রসেসে বলা আছে কি যে প্রিপেয়ার বা এন্ট্রি দিবে একজন, রিভিউয়ার আছে, অ্যাপ্রুভাল আছে। হ্যাঁ, সো এরকম স্টেজে চলে। সো আপনি ওরকম সেলস এর একটা ডাটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে টেস্ট করবেন, আইটি অডিটর হিসেবে মনে করেন টেস্ট করবেন যে অ্যাকচুয়ালি আমি সেলস এর যদি এন্ট্রি দেই, মনে করেন 1000 টাকা সেলস, তাহলে সেলস হচ্ছে ক্রেডিট, ব্যাংক হচ্ছে ডেবিট, ব্যাংকে যদি টাকা ঢুকে, তো এটা কি অ্যাকচুয়ালি ওই রিভিউ বা অ্যাপ্রুভের জন্য ওয়েট করছে নাকি এটা ডিরেক্ট গিয়ে হিট করছে। হ্যাঁ, সো আমি তাদের বলা অনুসারে বা তারা আমাকে যেটা ব্যাখ্যা দিয়েছে যে না আমাদের এখানে 3টে স্টেজ আছে, সরাসরি কোনো কিছু হিট করে না, যে প্রিপেয়ারার সে শুধু এন্ট্রি দেয় বা প্রিপেয়ার করে বা জার্নাল এন্ট্রিটা প্রিপেয়ার করে, তার অতটুকুই কাজ, তার অতটুকুই পাওয়ার। তারপর যে রিভিউ করছে সে পুরোটাকে রিভিউ করে দেখছে যে অ্যাকচুয়ালি যে এন্ট্রি দিয়েছে সে ঠিক মতো এন্ট্রি দিয়েছে কিনা। ওকে, সে ওকে লিখে ছেড়ে দিলে যে অ্যাপ্রুভাল অথরিটি আছে সে ফাইনালি চেক দিয়ে এটাকে অ্যাপ্রুভ লিখে দিলেই তখন মাত্র এটা ব্যালেন্স শিটে গিয়ে সেলসে 1000 টাকা বেড়ে যাবে, ব্যাংকে 1000 টাকা বেড়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হচ্ছে ওইটা ব্যালেন্স শিটে ডিরেক্ট হিট ফেলবে না। সো আমি যদি ক্লায়েন্ট সিস্টেমে দুর্বলতা খুঁজে পাই, সেটা তো টেস্ট অফ কন্ট্রোলের দুর্বলতা, ডেফিনেটলি এটা আমাকে তখন যদি দুর্বলতা খুঁজে পাই, আমি অ্যাজ অডিটর আমাকে বেশি কনসার্ন হতে হবে যে না উনি যেভাবে বলছে রিভিউ অ্যাপ্রুভাল অথরিটি আছে, ওরকম যদি না থাকে তার মানে যা এন্ট্রি দিচ্ছে ভুল এন্ট্রি হলেও সেটা গিয়ে ইম্প্যাক্ট ফেলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, যেটা আমি অডিট করার সময় আমার হাতে আসছে। সো আমার হাতে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসছে সেটাতে আমি যদি সফটওয়্যারে রিলাই করতে না পারি, তাহলে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার নিয়ে অ্যাজ আ অডিটর হিসেবে আমি অনেক বেশি ডাউট, ইজন্ট ইট? আমরা ডাউট থাকবো যে না এটা ঠিক মতো প্রপার ওয়েতে সিস্টেম রিভিউ হয়ে অ্যাপ্রুভ হয়ে আসছে না। ঠিক আছে, সো চেষ্টা করবেন যে আমাদের যে রিস্কি ক্লায়েন্ট গুলো আছে তাদের ক্ষেত্রে একটু আইটি অডিটটা চালাতে বা আইটি অডিটের একটু আশ্রয় নিতে, যে অ্যাকচুয়ালি কারণ এখন তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমাদের সিস্টেম বেস কিন্তু সফটওয়্যার ইউজ করে, তাই না? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি আর এখন ম্যানুয়ালি আছে? খুব কম মনে হয়, ছোটখাটো কিছু কোম্পানি না ছাড়া। ম্যাম, হ্যাঁ, সবাই তো স্যাপ ইউজ করে, কেউ ট্যালি ইউজ করে, ইআরপি সফটওয়্যার, মানে সবাই মোটামুটি সফটওয়্যার। সো গোড়াতে যদি গলদ থাকে, গোড়াটা ঠিক আছে কিনা সেটার জন্য যদি একটু পসিবল হয় আপনারা এরপরে যে কোনো অডিটের একটু ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে একটু চেষ্টা করবেন আপনাদের পার্টনারকে ম্যানেজ করে আইটি অডিটটা করিয়ে নিতে।
ঠিক আছে, তাহলে অন্তত গোড়াটা যে শক্ত আছে সেটা আপনার কাছে একটা বেশ রিলায়েন্সের ব্যাপার, কিন্তু আমি অ্যাজ আ অডিটর আমি রিলাই করতে পারছি যে না অ্যাকচুয়ালি যেটা ফিগার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে এটা একটা রিলায়েবল ফিগার, অ্যাকিউরেট ফিগার। এখন গোড়া যদি ঠিক না থাকে আমি তো যে অ্যাকিউরেসি নিয়ে রিলাই করতে পারছি না এটার উপরে, ঠিক আছে। সো এভাবে টেস্ট ডাটা বা ডাটা টেস্ট করা যায়। সো স্টেজেস গুলো আপনারা একটু পড়েন, কোনটা বুঝেন না একটু দেখেন। আমি একটু আগে যেটা এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম ওইটাই হচ্ছে স্টেজ, টেস্ট ডাটার স্টেজ। দেখেন নোট কন্ট্রোল ইন ক্লায়েন্ট সিস্টেম, আগে ক্লায়েন্ট কি করছে সেটা নোট নেবেন। ডিসাইড আপন টেস্ট ডাটা, কোন কোন জার্নাল টেস্ট করবেন বা কি কি কোনটাকে টেস্ট, যেমন আমি এখন টেস্টের জন্য একটা জার্নাল এন্ট্রি নিলাম সেলস ক্রেডিট ব্যাংক ডেবিট, হ্যাঁ। সো এটা ডিসাইড করলাম। রান করাবেন, অর্থাৎ এটাকে রান করাবেন, কম্পেয়ার করবেন যে হ্যাঁ ও তো বলেছে এটা প্রিপেয়ারার যে বা যে এন্ট্রি দেয় তারপরে হচ্ছে রিভিউ স্টেজে গিয়ে রিভিউ হয় তারপর অ্যাপ্রুভ হয়। সো আমি এক্সপেক্ট করছি তার যে সিস্টেম অনুসারে এটাই হওয়ার কথা। সো কম্পেয়ার করবেন যে অ্যাকচুয়ালি যেটা সে বলেছে এবং আপনি যেটা এন্ট্রি দিচ্ছেন, এন্ট্রি দেওয়ার পরে ওই কথা আর কাজের সাথে মিল আছে কিনা। কনক্লুড অন ওয়েদার কন্ট্রোলস আর অপারেটিং প্রপারলি। এরপর আপনি অ্যাজ আ আইটি অডিটর হিসেবে এটাকে কনক্লুড করবেন যে না ওদের সিস্টেমটা অপারেট করছে প্রপারলি, অর্থাৎ তারা যেভাবে ব্যাখ্যা করেছে বা যেভাবে অ্যাকচুয়ালি হওয়া উচিত সেভাবেই হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম সিস্টেম গুলো বা স্টেজেস গুলো? জি ম্যাম। হ্যাঁ না বললেন মাঝে মধ্যে, না তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা আছেন। আজকে একটু কেন যেন কথা বলতে কষ্ট হচ্ছে। আছি ম্যাডাম। আচ্ছা, এই যেটা আমরা ক্যাট পড়ছিলাম কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক, সেটার ফার্স্ট টাইপটা দেখলাম টেস্ট ডাটা, আর দ্বিতীয়ত হচ্ছে অডিট সফটওয়্যার। একটু আগে যেটা টেস্ট ডাটা দেখলাম সেটা হচ্ছে ক্লায়েন্টের সফটওয়্যারকে আপনি ইউজ করছেন, ক্লায়েন্টের সফটওয়্যারকে আপনি ইউজ করছেন অডিটেড টুল হিসেবে এবং সেটা থেকে রিলায়েন্স নেওয়ার চেষ্টা করছেন কন্ট্রোলটা ঠিক আছে কিনা সেটার। বাট অডিট সফটওয়্যারে ক্লায়েন্টের সফটওয়্যারকে আপনি প্রাধান্য দিচ্ছেন না, এটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আমরা যেটা অলরেডি কাজ করছেন, অনেকেই এখানে অনেকেই শেয়ার করেছেন তারা অডিট সফটওয়্যারটা ইউজ করছেন বা এটা দিয়ে কাজ করছেন। এবং আমি যেটা আপনাদের শেয়ার করলাম যে আইসিবি অলরেডি কথা বলছে অডিট সফটওয়্যারের ইস্যুতে, যে অডিটরদের একটা সফটওয়্যার থাকবে, অডিটর কি কি চায়, কি কি মানে একটা ক্লায়েন্টে গিয়ে কোন কোন জিনিসগুলো কিভাবে রিস্কটা আইডেন্টিফাই করা যায় ইজিলি, কিভাবে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ম্যাটেরিয়ালিটিটা ইজিলি করা যায়, সেখান থেকে ডিসিশন নেওয়া যায়, কিভাবে অতি দ্রুত লিড শিডিউল সাব শিডিউল বা আদার্স গুলো রেফারেন্সিং করা যায়, মানে একটা অডিটে যা যা দরকার হয় সফটওয়্যারে ওই জিনিসগুলো থাকবে এবং আমরা সেটার মাধ্যমে কাজ করব। কিভাবে কাজ করব? কাজ করার জন্য তো ডাটা লাগবে। ডাটাটা কোথা থেকে নেবেন? আপনি যখন ক্লায়েন্টে যাবেন তারা আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করবে, সফট কপি তো এখন সবাই প্রোভাইড করে, ট্রায়াল ব্যালেন্সটাও কিন্তু প্রোভাইড করে। ওই সফট কপি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ট্রায়াল ব্যালেন্সটা আপনি এই যে অডিট সফটওয়্যারটা এটার মধ্যে আগে ঢুকাবেন বা এন্ট্রি দিবেন, তারপরে বাকি কাজ অডিট সফটওয়্যারই আপনাকে ইজি করে দিবে, তাই না? আচ্ছা, যারা ইউজ করেছেন একজন দুজন একটু অভিজ্ঞতা শেয়ার করেন তো যে অ্যাকচুয়ালি কিভাবে হয়, আপনারা যে ইউজ করেছেন ওই কাজগুলো কিভাবে হয়। কেপিএমজি কিংবা ইউআই কেউ থাকলে কিংবা ডেলয়েটের কেউ থাকলে একটু শেয়ার করেন, কিংবা হলদের 69 জিটি। জি ম্যাম। একটু একটু শুনি যে আপনাদের এটা আপনাদের কিছু আইডিয়া একটু শেয়ার করেন যে কিভাবে কাজগুলো হচ্ছে। কোনো আইডিয়া? হুম। আচ্ছা।
আচ্ছা আচ্ছা, ওইটা কি পার্টনার রিভিউ কি ফাইনাল রিপোর্টের আগেই তো করেন ডেফিনেটলি, না? হুম। আচ্ছা, সো এটা হচ্ছে প্রসেস। আর কেউ আছেন ইউআই কিংবা ডেলয়েট কিংবা কেপিএমজি, জি কেউ ম্যাম, শেয়ার আমি করতে চান? একাশিমেন্ট কোম্পানিতে ছিলাম, মানে এখনো আচ্ছা আছি। তো আমাদের যখন ইউআই ছিল তখন হচ্ছে ওনাদের একটা সফটওয়্যার ছিল, স্পট নাম ছিল। তো এটাতে হচ্ছে সবগুলা টেমপ্লেট সাজানোই ছিল। তো আমরা জাস্ট ওইখানে ইনপুট দিতাম আমাদের মতো করে, সবকিছু প্রসিডিউরটা কমপ্লিট করে। ওইটার 3টা স্টেপ থাকে। তখন আমরা ফার্স্টে হচ্ছে প্রাইমারিটাকে হচ্ছে ওইখানে আপলোড করতাম আমাদের ওয়ার্কটা। তখন হচ্ছে ম্যানেজাররা, মানে আমাদের ইমিডিয়েট যে সিনিয়রটা থাকে, টিম লিডার, ওনারা একটু রিভিউ করে দেয়। তারপর হচ্ছে ম্যানেজাররা ওইটা, যে কোনো ম্যানেজার ওইটাকে অ্যাপ্রুভ করার পরে ওইটা কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর হচ্ছে পার্টনাররা আচ্ছা স্যার বা ওনারা দেখবেন। আচ্ছা আর আচ্ছা। এখানে রিস্ক স্যাম্পলিং এর জন্য আলাদা, ওই যে রিস্ক এর জন্য কোনটাতে কত পার্সেন্টেজ থাকবে ওগুলো আলাদা সেট করাই থাকে সফটওয়্যারটাতে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে সফটওয়্যারকে এমন ভাবে ডেভেলপ করা হয়, বা আমরা যারা ইউজ করব পরবর্তীতে অন্যান্য ফার্মগুলো, এমন ভাবে ডেভেলপ করা হবে বা কাস্টমাইজ করে যে যাতে করে একটা অডিটরের অডিট ফাইলে কি কি জিনিস থাকা উচিত, সেটা সফট কপিতে হোক আর হার্ড কপিতে হোক, বা কিভাবে রিস্কটা আইডেন্টিফাই করবে, কিভাবে অডিটটা করবে, কোন কোন প্রসিডিউর গুলো ম্যান্ডেটরি, সেই জিনিসগুলো কিন্তু সফটওয়্যারে দিয়েই তারপরেই অডিট সফটওয়্যারটা নরমালি প্রিপেয়ার করা হয়ে থাকে। ঠিক আছে? সো এটাতে শুধুমাত্র আপনি ক্লায়েন্টের ইনফরমেশন গুলো ইনপুট দিবেন, বাকি ম্যাক্সিমাম কাজই আপনাকে হচ্ছে ওখান থেকে, যেহেতু কাস্টমাইজ করা আছে এবং আপনার প্রয়োজন অনুসারে ইনফরমেশন গুলোকে ওভাবে সেট করা আছে, অনেক কিছুই আপনার অনেক ইজি হয়ে যাবে। আমি যেটা আপনাদেরকে এর আগের ক্লাসে বা তার আগের ক্লাসে হয়তো বা বলছিলাম যে এই সফটওয়্যার ইউজের মাধ্যমে অনেক সময় দেখা যায় 1 মাসের কাজ 1 সপ্তাহ বা 10 দিনই শেষ হয়ে যায়, অর্থাৎ 30 ওয়ার্কিং ডেজ এর কাজ 10 ওয়ার্কিং ডে, 8 ওয়ার্কিং ডেজ, আবার অনেক সময় 4-5 ওয়ার্কিং ডেজও অনেক সময় শেষ হয়ে যায়। তো এটা কতটা স্মুথ করে ফেলছে আমাদের কাজগুলো, বা এটা মানে যত বেশি ইউজেবল কন্ডিশনে নিয়ে আসতে পারবেন, যত বেশি এটাকে প্র্যাকটিস করা যাবে, তত কাজের লোডটা কমে যাবে, তাই না? আস্তে আস্তে এটাকে দেখেন, এখন আপনার হচ্ছে ম্যানেজারের রিভিউর জন্য হয়তো বা আপনার ওয়েট করতে হচ্ছে, কিংবা ফাইল নিয়ে সবকিছু নিয়ে যেতে হচ্ছে, বাট সফটওয়্যার থাকলে কি হচ্ছে, ম্যানেজার কিন্তু ইজিলি আপনি যখন রেফার করে দিচ্ছেন তার রিভিউর জন্য, সে যে কোনো জায়গায়, সে বাসায়ও থাকতে পারে, ওখান থেকে বসেই কিন্তু রিভিউ দিয়ে কমেন্টস দিয়ে দিতে পারছে যে হ্যাঁ এখানে এখানে এই জিনিসগুলো আরেকবার দেখা দরকার, বা কোনো কমেন্টস থাকলে দিয়ে দিল। তারপর আবার আপনার ঠিকঠাক করে আবার দিলে আবার সে চেক করলো, চেক করে পার্টনারকে দিয়ে দিল। সো আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকা, কিংবা ওয়েট করা, কিংবা এটাকে নিয়ে ঘুরে বেড়ানো, বা ক্লায়েন্টে বসেই কিন্তু আপনি এটা ফরওয়ার্ড করে দিতে পারছেন ফর রিভিউ। সো কাজটা কত ইজি হয়ে যাচ্ছে, রিভিউ ইজি হয়ে যাচ্ছে, কাজও ইজি হয়ে যাচ্ছে, এবং আমাদের অ্যানালাইসিস বা যে জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে হাতে কলমে করার জন্য সময় লাগছিল আমাদের, ওই কাজগুলো আমাদের অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে? সো যারা ইউজ করছি তো ডেফিনেটলি ভালো, যারা ইউজ করছি না আমরা দোয়া করি যেন খুব দ্রুতই চলে আসে জিনিসটা। হয়তো প্রথম প্রথম আমাদের একটু ইউজ টু হতে সমস্যা হবে, বাট আস্তে আস্তে যদি ইউজ করা হয়ে যায়, বা আমরা যদি অনেক বেশি অভ্যস্ত হয়ে যায়, তখন হয়তো আমাদের কাজের গতি বেড়ে যাবে এবং টাইমিংটা অনেক বেশি কমে আসবে। বাট এখনো ইনিশিয়াল স্টেজে যারা আছে, আমি হলাদুনিসে অনেকের কাছেই শুনেছি যে ইয়ার ডেডলাইনটা মিট করতে একটু বেশ ঝামেলা পোহাতে হচ্ছে, কজ অফ অনেক প্রসিডিউর। তো অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট বুঝতে চায় না যে আপনাদের এত প্রসিডিউর কেন, অন্যদের কেন না। আসলে হয় কি, সবাই যখন ইউজ করা শুরু করবে অডিট সফটওয়্যার, তখন আর এই কমপ্লেইনটা থাকবে না বা কিছু না, কারণ প্রসেসই এরকম, আমাদের কিন্তু প্রসেস হয়ে যেতে হবে। হ্যাঁ বলেন। অটোমেটেড তো,
তো আপনি ওইটা কোশ্চেনের অ্যান্সার না দিয়ে স্কিপ করে তো বের হয়ে যেতে পারবেন না, সম্ভব না। না আমি আমি এটা জানি। সো আমি তো হালাদুর ইউনুসের সাথে পরিচিত, তো সো আমি জানি যে এদের মানে এই ডেডলাইনটা মিট করতে একটু অসুবিধা হচ্ছে এই সফটওয়্যারের কারণে। একটু সময় মতো এত কিছু মেনটেন করে সময় মতো রিপোর্ট দেওয়াটা একটু টাফ হচ্ছে। জি ম্যাম, সবাই যখন ইউজ করা শুরু করবে তখন দেখবেন যে ক্লায়েন্ট অভ্যস্ত হয়ে যাবে যে না অ্যাকচুয়ালি তো ওদের তো এই মিনিমাম টাইমটুকু আমাকে দিতেই হবে, তাই না? সো তখন তারা আপনাকে আর বিরক্ত করবে না হোপফুলি। আসলে কেউ ইউজ করে কেউ ইউজ করে না, এখন যারা ইউজ করে না তারা হয়তো এত প্রসিডিউর মেনটেন করতে হচ্ছে না, তারা তাড়াতাড়ি হয়তো রিপোর্টটাকে ছেড়ে দিতে পারছে একটা মিনিমাম নর্মাল এখন যে প্রসেস গুলো আমরা করছি সেরকম একটা প্রসিডিউর মেনটেন করে। বাট যারা করছে তাদের জন্য একটু ডিফিকাল্টি হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে, হতাশ হওয়ার কিছু নাই। আস্তে আস্তে সবাই যখন ইউজ করবে তখন ক্লায়েন্টের জন্য এটা একটা কমন ঘটনা হয়ে যাবে, আর আমাদেরও তখন কাজের গতি বাড়বে, আমরাও বুঝে যাব কোনটা কিভাবে করা উচিত। আমরাও দেখা যাবে যে আগে যদি সময় একটু বেশি লাগতো এখন হয়তো আর একটু কম লাগবে, আমরা হচ্ছে দ্রুত জিনিসগুলো পেয়ে যাব বা করে ফেলতে পারবো, তাই না? সো এখানে এই অডিট সফটওয়্যার যদি ইউজ করা হয়, এখানে যে এক্সাম্পল আছে এগুলো একটু পড়েন, কোনটা বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলেন। এখানে 5টা পয়েন্ট আছে। সরি আমি বোধহয় একটুখানির জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। স্লাইডটা চলে গেছে। হ্যাঁ, সো যেটা বলছিলাম অডিট সফটওয়্যার এখানে যে প্রসেস গুলো আছে এগুলো একটু দেখেন, দেখে কোনটা যদি আপনাদের কোশ্চেন থাকে কোশ্চেন করেন। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম লাস্টের পয়েন্ট যেটা আচ্ছা, follow follow items through a system and flag whether they are posted. So আপনি যখনই সফটওয়্যার ইউজ করছেন, যেখানে যেখানে ওই যে একজন বলছিলেন যে আমার কাছে চাই এটা দাও ওটা দাও, তার মানে কি রিস্ক মিনিমাইজ করার জন্য ওই জিনিসগুলো লাগছেই কিন্তু। সো তার ওই সফটওয়্যারে যখন আপনি ইনপুট দিচ্ছিলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সে অ্যানালাইসিস করে কিছু জায়গায় রেড ফ্ল্যাগ দিল যে হ্যাঁ এখানে এখানে সমস্যা আছে বা এটার জন্য এই ডকুমেন্টস গুলো লাগছে। সো আপনি অটো কিন্তু আপনাকে সে ফলো মানে আইটেমস গুলো যা যা আপনি দিয়েছেন সেগুলোর মাধ্যমে সিস্টেমে সেগুলো রান করিয়ে সে দেখবে কোথায় কি প্রবলেম আছে কোথায় রিস্ক আছে, সেইগুলো সে ফোকাস করবে এবং সেই জিনিসগুলো আপনাকে ইনপুট দিতে হবে। যদি না দিতে পারেন ওগুলো রিস্ক আকারে থেকে যাবে, আপনার রিপোর্টে আসবে। এটাই আর কি। ওকে, সো আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর তো আমরা অলরেডি পড়েছি, আর কিছু জিনিস একটু দেখি এখানে। আচ্ছা, আমাকে একটু বলেন তো অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের উদ্দেশ্যটা কি, মানে ব্যবহার করার উদ্দেশ্যটা কি? 10% আমি জাজমেন্টাল এর জন্যই ধরেছি, অন্য কিছু না। 10% কে একেবারে বাইবেল ধরেন না, জাস্ট একটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। মানে
কতটুকু পর্যন্ত আপনি টলারেট করতে পারবেন। হ্যাঁ, এখন এই 10% যদি কোনো একটা ক্লায়েন্টে দেখলেন সবগুলোই মোটামুটি ভ্যারিয়েন্স হচ্ছে 60-70%, কোনো একটা 30%, তার মানে 30% একটু লেস ইম্পর্টেন্ট, 60-70% এর গুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো জাজমেন্ট ইউজ করবেন নাকি, 10% জাস্ট জাজমেন্টাল বলেছি। হ্যাঁ বলেন ভাইয়া, সরি বলেন। আচ্ছা, আমি বলছিলাম যে মানে কি উদ্দেশ্যে করে থাকে অ্যানালাইটিক্যাল মেইনলি প্রসিডিউর, হচ্ছে না করলেও তো অডিট হয়। আমরা কেন করি? অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা করে বুঝতে পারি যে কোন কোন জায়গায় আমাদের ফোকাস করা লাগবে, কোন কোন জিনিস চেক করা লাগবে। স্টেটমেন্ট ধরার জন্য, কাজটাকে ইজি করার জন্য, অডিটটাকে ইজি করার জন্য, ইজিলি আপনি রিস্কি জায়গাটাকে আইডেন্টিফাই করার জন্য, ইজিলি রিস্কি জায়গাটা বা অডিটের জায়গাটা আপনাকে ইজিলি আইডেন্টিফাই করে দিবে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মধ্যে। আপনি যদি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করেন, আপনি কিন্তু এট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছেন যে কোনটা কোনটা আমাকে দেখা উচিত, তাই না? সো আমি অনেক ইজিলি হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে আমার কোনটা কোনটা দেখা উচিত এবং কিভাবে আমি দ্রুত কাজগুলো করে ফেলতে পারবো এবং দ্রুত একটা অডিট শেষ করতে পারবো। না হলে তো আপনি সবকিছু শুধু দেখতেই থাকবেন। ঠিক আছে? সো এটার মূল অবজেক্টিভ হচ্ছে আপনার অডিট ওয়ার্কটাকে অনেক বেশি ইজি করবে এবং রিস্কি জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে ইজি হবে। ঠিক আছে, ওকে। এরপরে বলেন সুইটেবিলিটি অফ অ্যানালাইটিক্যাল, কখন কখন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর সুইটেবল, একটু চিন্তা করে বলেন। কি মাথায় আসছে না নাকি? আচ্ছা, দেখি আমরা একটু সুইটেবিলিটিটা দেখেন কি বলছে, কখন কখন উপযুক্ত। দেখেন, একটা ছোট যদি কোম্পানি থাকে, অল্প কয়েকটি ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ছোট, ওইটাতে আপনি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে লাভ হবে? মানে আপনি মনে করেন ওইটা শেষ করতে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পুরো যদি দেখেন, সেটা শেষ করতে 1 সপ্তাহের বেশি লাগার কথা না। তো অ্যাকচুয়ালি যদি একটু বড় কোম্পানি হয় বা ক্লায়েন্টের ভলিউম যদি বেশি থাকে, ওই জায়গাগুলোতে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা ইউজ করলে বেশ ভালো ফল পাওয়া যায়। কারণ আপনি তো সবকিছু দেখতে পাচ্ছেন না সময়ের অভাবে। তখন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর একটা মিডিয়া যেটা কিনা আপনাকে হেল্প করবে যে কোনটা কোনটা তুমি আগে দেখবা বা কোনটা কোনটাতে রিস্ক আছে। সো generally analytical procedure are more applicable to large volume of transaction. Okay, so যেটাতে লার্জ ভলিউম অফ ট্রানজাকশন আছে যে ক্লায়েন্ট গুলোতে, সেটাতে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরতে বেশি সুইটেবল। তারপর কি, ইট ডিপেন্ডস অন দ্য পারপাস অফ দ্য টেস্ট, আপনি কি পারপাসে ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনি এটা থেকে যদি ডিসিশন নিতে চান, তাহলেই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা আপনার জন্য সুইটেবল। আর other audit procedure directed towards the same financial statement assertion, মানে অন্য কিছু আপনি করতে পারছেন না, অন্য কোনো মানে টুল ইউজ করতে পারছেন না অডিট প্রসিডিউরের, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। খুবই ইজি ওয়ে, জাস্ট আপনি দুটো কম্পারেটিভ জায়গাটাকে দিয়ে আপনি ইজিলি ডেভিয়েশনটা বের করে ইজিলি আপনি পার্সেন্টেজ দিয়ে বুঝতে পারছেন যে কোথায় কোথায় আপনাকে অডিট করতে হবে। সো অন্য কোনো প্রসিডিউর ম্যাটেরিয়ালিটি যদি আপনার কাছে কঠিন মনে হয়, অন্যান্য প্রসিডিউর অ্যাপ্লাই করে রিস্ক অ্যানালাইসিস করা যদি কঠিন মনে হয়, সবচেয়ে ইজি হয়ে হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, যেটার মাধ্যমে অনেক ইজিলি আপনি হচ্ছে অডিটটাকে মানে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে ইজিলি আপনি বুঝে যাবেন। ঠিক আছে, সো যখন সুইটেবিলিটি ফ্যাক্টর বলবে, আপনারা এই তিনটাকে একটু ব্যাখ্যা করবেন। এখন তো যেহেতু যদি এমসিকিউ হয়,
4টা থাকবে, হয়তো এই 3টা থাকলো যে কোনটা সুইটেবিলিটি ফ্যাক্টর না। হ্যাঁ, এভাবে কোশ্চেন আসলো, তো সুইটেবিলিটি ফ্যাক্টর না এই 3টা যদি থাকে, বাড়তি যেটা থাকবে সেটা না, অথবা এই 3টার মধ্যে একটা থাকলো আর বাকি আরো 3টা অন্যটা যোগ করে দিল, যে কোনটা হচ্ছে সুইটেবল ফ্যাক্টর অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করার জন্য। সো যেটাকে আপনার ইজি মনে হবে সেটাকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? সো এমসিকিউ তে কিন্তু ইজি, আমি মনে করি যে কিছুটা ইজি, মানে এমনিতে যদি আমি রিটেন এক্সাম দিই, রিটেন এক্সামে তো আমাকে চিন্তা করে মনে করে দিতে হবে। এখানে চোখের সামনে মানে অপশন গুলো থাকবে, মানে এখান থেকে এখন চুজ করতে হবে, মনে করতে হবে না যে হ্যাঁ কি ভুলে গিয়েছি, এটা বোধহয় এটা ছিল, মানে এখন হচ্ছে অপশন চুজ করাটা হচ্ছে একটু ডিফিকাল্ট হবে, বাট জিনিসগুলো সামনেই দেয়া থাকবে, ঠিক আছে? আমার কাছে তো বেশ মজাই লাগছে, আমি আরেকবার এক্সাম দিতে পারলে ভালো হতো। ম্যাম তাহলে একসাথে সবগুলো পাশ করে ফেলতেন। না 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 না, এটা বললেন না, শুনেন, আমি এখন মনে হয় যেন আমি যদি সার্টিফিকেট লেভেলে বসি আমি একদম নির্ঘাত ফেল করবো, কজ অফ যেটা পার করে এসেছি তো এসেছি, বুঝেছেন? ওটাকে যদি আবার সেকেন্ড টাইম চিন্তা করতে যাই আমার মনে হয় যেন না, আমি পারবো না, মানে এখনো আবার সেই কনসেন্ট্রেশন ধরে রেখে পড়ে তারপর পাশ করা। বাট এখন হবে কি, একদম ছাকা ছাকা নাম্বার তো 2-2 করে থাকবে, সো যে বেশি মানে অ্যাকিউরেট দিবে, কত মার্কস আসবে চিন্তা করছেন? রিটেনে তো মার্কস কমানোর বাড়ানোর একটা সুযোগ থাকে, বা একটা জাজমেন্টাল জায়গা থাকে টিচারদের যে না ভুল দিয়েছে এটাতে মার্কস কেটে দেই, কিংবা 1 দেই 2 দেই। এখন তো হচ্ছে একেবারে মানে সঠিক হলেই 2, সঠিক হলেই 2। যারা পাবে দেখবেন যে মাঝে মধ্যে 100 পেয়ে গিয়েছে কোন কোন সাবজেক্টে, আমার কাছে বেশ মজা লাগছে। আমরা এরকম যখন অবজেক্টিভ টাইপ দিয়েছিলাম এসএসসি এইচএসসি তো বোধহয় ছিল না, এসএসসি তে ছিল, যখন দিয়েছিলাম তখন এরকম 50-48 মানে 50টা ছিল, 50-র মধ্যে কোনো কোনো সাবজেক্টে 50 পেয়েছি, কোনো কোনো সাবজেক্টে 49, কোনটা তো 48, মানে খুব একটা বেশ ভালো মার্কস, মানে রিটেনে যা মার্কস না ওইটা অবজেক্টিভ দিয়ে কভার করে মোটামুটি একটা হেলদি মার্কস চলে আসতো। হ্যাঁ, কারণ এখানে তো কাটার কিছু নাই, একদম ছাকা মার্কস, তাই না? একটু থিঙ্কিং লেভেলটা বাড়াতে হবে, বা আমার জানাশোনার জায়গাটা বেশ ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আমি এই ছাকা মার্কস গুলো নিয়ে নিতে পারবো না। যেহেতু কোশ্চেনে একটু কনফিউজ করার চেষ্টা করবে টিচাররা ডেফিনেটলি আপনাকে, হ্যাঁ না মানে একটু পড়বেন ভালো করে, পুরোটা পড়বেন, মাঝপথে পড়ে ছেড়ে দিবেন না। হয়তো বলা আছে যে হ্যাঁ এটার এই রিজন গুলো, কোনটা রিজন না, আপনি হয়তো রিজন পর্যন্তই পড়লেন, ওই রিজন পর্যন্ত পড়ে আপনি হ্যাঁ এটা কারণ, বাট সে বলছে কোনটা কারণ না। সো এই টুকিটাকি জিনিসগুলো যদি মিস হয়ে যায় অ্যান্সার ডিস্ট্রাক্ট হতে পারে, ঠিক আছে? সো একটু মনোযোগ ধরে রাখতে হবে এবং মনোযোগ সহকারে কোশ্চেনটা পড়তে হবে, চিন্তা করে অ্যান্সারটা দিতে হবে, বাট অ্যান্সার দিলেই নাম্বার, অ্যান্সার দিলেই নাম্বার, ঠিক আছে? ওকে, রিলায়েবিলিটি, সাখাওয়াত বলেন। হ্যাঁ, যতদূর আমাদেরকে শেয়ার করেছে ফ্রম আইসিএবি, এটা এভাবেই বলেছে যে 50টা কোশ্চেন থাকবে 2 মার্কস করে 100। সাখাওয়াত 2 মার্কস করে ওভাবেই শেয়ার করা হয়েছে। তারপরেও তো ফাইনালের আগে আগে তো ডেফিনেটলি আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করা হবে, কোশ্চেন ব্যাংক শেয়ার করা হবে, যেটার কাজ চলছে অলরেডি। একটা কোশ্চেন ব্যাংকের এমসিকিউ কোশ্চেন ব্যাংকের একটা প্যাটার্নে কোশ্চেন ব্যাংক তৈরির কাজ চলছে, কিছু বিজ্ঞ টিচারদেরকে সেটাতে ইনভলভ করা হয়েছে। সো ওইটাও তো আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকার কথা এক্সামের আগে আগে, যাতে করে রিভিউ করতে পারেন, প্যাটার্নটা ধরতে পারেন, তারপর আপনাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করা হবে, কিভাবে এক্সাম হবে, কিভাবে রুলস রেগুলেশন এভরিথিং। সো ওগুলো নিয়ে এত তাড়াতাড়ি চিন্তা করার দরকার নেই, আপাতত যেভাবে পড়ছি পড়াটাকে যেন আয়ত্ত করতে পারি সেটা আগে ক্লিয়ার করে নেন, কারণ আপনার রিটেন হোক আর অবজেক্টিভই হোক জানার জায়গাটা তো সেম,
তাই না? ওইটা তো আর চেঞ্জ হবে না। তো আপনি সেটাই, সো আপনি ক্লিয়ার থাকেন, পড়াটা, জানাটা, বোঝাটা, এগুলো ক্লিয়ার যেন আপনার থাকে, তাহলে আপনি হোয়াট এভার দ্য প্রসেস ইজ ইউ উইল বি সাকসেসফুল, রিটেন হোক আর এমসিকিউ হোক, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন বলছে রিলায়েবিলিটি ফ্যাক্টর, অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের যে ইনফরমেশন গুলো আমরা ইউজ করি, রিলায়েবল মানে এটা রিলায়েবল কিনা এটা আমরা কিভাবে বুঝবো? বা রিলায়েবিলিটি ফ্যাক্টর গুলো কি? এখানে অনেকগুলো বলা আছে, আমি জাস্ট একটু ইয়াতে বলি। দেখেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বারবার চেঞ্জ যেখানে করে, সেই জায়গায় কি আপনি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, ফার্স্ট টাইম আপনাকে হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা দিল, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করলেন, ওটার উপর কি রিলাই করতে পারবেন? দেখলেন 2 দিন পর আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ হলো, আবার 1 সপ্তাহ পর আবার চেঞ্জ হলো, আপনি কতবার অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করবেন? ঠিক আছে, সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করার জন্য যে ইনফরমেশন গুলো আমরা নিব, প্রায়র ইয়ার প্লাস কারেন্ট ইয়ারে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অন্তত আগে অ্যাকুরেট হতে হবে। অর্থাৎ তাদের কাছ থেকে এই ধরনের কনফার্মেশন থাকতে হবে যে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা চেঞ্জ হবে না, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার গুলো যে অ্যাকুরেট, এটা আপনি একটু আগে এনশিওর হয়ে নেবেন, বা লেজার ট্রায়াল বেঞ্চ দেখে ফিগার গুলো আগে একটু কনফার্ম হয়ে নেবেন। সো অনেকগুলো ইস্যু থাকে, সেগুলো যদি কনফার্ম থাকে তাহলেই একমাত্র ওই ইনফরমেশন দিয়ে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করতে পারেন এবং রিলাই করতে পারেন। বাট এগুলো যদি ঠিকঠাক না থাকে, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বারবার চেঞ্জ হচ্ছে, তাদের সিস্টেম থেকে একটা বের হচ্ছে, আপনাদের হাতে আসতেছে আরেক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগারে ট্রায়াল ব্যালেন্স লেজারের সাথে কিছু কিছু জায়গায় মিল নাই, বা মানে আপনি সোর্স অফ ইনফরমেশনের সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগারের অনেক সময় দেখা গেছে যে কিছু ঝামেলা আছে। সো আপনি যদি ইনিশিয়ালি কিছু প্রবলেম পেয়ে থাকেন এবং এই জিনিসগুলো যদি দেখেন যে এটার উপর আসলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে কোনো লাভ নাই, তাহলে সেই জায়গায় অযথা কষ্ট করে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে ডেভিয়েশন বের করে অডিট করাটা ডিফিকাল্ট বা আসলে হয় না। হ্যাঁ, সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি ফাইন্যান্সিয়াল ফিগার গুলো অ্যাকিউরেট হয়, নট চেঞ্জেবল হয়, বা তারা যদি এটাকে ঠিক মতো আমার সোর্স অফ ইনফরমেশন সহ সবকিছু যদি আমার কাছে মনে হয় যে না ঠিকঠাক আছে, তাহলেই একমাত্র ওইটা দিয়ে আমি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করতে পারবো, আদারওয়াইজ পসিবল। ঠিক আছে, সো এত ডিটেলসে না গিয়ে আমি জাস্ট মেইন কথাটাতে বললাম যে রিলাই করতে পারবো তখনই যদি ফিগার গুলোর চেঞ্জেবিলিটি, অ্যাকুরেসি, এই জায়গাগুলো যদি ঠিক থাকে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা সেকেন্ড একটু সময় দেন, আমার মেয়ে নক করছিল, আমি এত মানে বড়দের মতো নক করছিল, আমি ভাবছি কারো বোধহয় কিছু প্রয়োজন কিনা, এর জন্য গেলাম। আচ্ছা, এটা আমরা পড়েছি মোটামুটি, পসিবল সোর্সেস অফ ইনফরমেশন এট দ্য রিস্ক অ্যাসেসমেন্ট আমাদের চ্যাপ্টার 4 অথবা 3 তে, এর জন্য আমি আর এটাতে গেলাম না। দেখি কি আছে। আচ্ছা, অ্যাকাউন্টিং এস্টিমেট নিয়ে কারো কোনো ধারণা, বা একটু শেয়ার করেন যে এস্টিমেটেড ফিগার বা অ্যাকাউন্টিং এস্টিমেট বলতে কি বুঝেন? আছেন তো নাকি? ম্যাম, যতগুলা প্রভিশন থাকে সবগুলা প্রভিশনই এস্টিমেট অ্যাকাউন্টিং না? হ্যাঁ, এস্টিমেটের একটা উদাহরণ এটা। হ্যাঁ, প্রভিশন একটা এস্টিমেটেড ফিগারের উদাহরণ। জি ম্যাম, যেটা হচ্ছে আমার এখনো এক্সপেন্স হয়নি বা আমি ধরে নিয়েছি যে এরকম একটা ফিগার আসতে পারে, হতে পারে, সেগুলাই হচ্ছে এস্টিমেটেড। ওকে, থ্যাংক ইউ যে ধারণাটা ক্লিয়ার আপনার। আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের, এবং বিগত সালগুলোতে রিটেন টাইপ যে কোশ্চেনটা আমরা এতদিন ধরে দিয়ে এসেছি, এখন তো এমসিকিউ আসেনি, যাই হোক এটা বেশ একটা ফেভারিট কোশ্চেন টিচারদের, অ্যাকাউন্টিং এস্টিমেটেড এবং এস্টিমেট কি এবং এটা অডিট কিভাবে করব। একটু আপু আপনি কি একটু শেয়ার করতে পারবেন, বা অন্য যে কেউ, যে আমরা এস্টিমেটেড যে ফিগার গুলো থাকে
অডিটর হিসেবে আমরা আসলে অডিট করি কিভাবে এটাকে, কিংবা এটা মানে আমাদের দৃষ্টিভঙ্গি কি থাকে যে এই এস্টিমেটেড একটা ফিগার দেয়া আছে, এটা অ্যাকচুয়ালি অডিটের রিলায়েন্স আনি কিভাবে? ম্যাম আমরা আগের বছরের সাথে একটা কম্পারিজন করি যে আগের বছর কতটুকু আছে, বা ওদের কারেন্ট পজিশন গুলো খেয়াল করে দেখি যে কি অবস্থায় আছে, ওইভাবে হচ্ছে অডিটিংটা করা হয়। যদি আমরা দেখি যে আচ্ছা। আগের বছর ডেপ্রিসিয়েশন একটু বেশি আছে, মানে যেমন আছে ডেপ্রিসিয়েশন, সরি আমরা যদি ইয়েটা বলি, ওরা অডিট ফিটাকে প্রভিশন করে রাখে, যে তো হ্যাঁ। লাস্ট ইয়ারের অডিট ফিটাকে ওরা এই বছর প্রভিশন করে রাখে, কিন্তু ও যদি বেড়ে যায় তাহলে ওরা নেক্সট ইয়ারে ওইটাকে বাড়ায়, ওই বছর আর বাড়ানো হয় না। ওইটা একটা আচ্ছা। ওইটাকে আমরা খেয়াল করে দেখি, মিলাই দেখি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর কার কোনো ধারণা? ওদের ক্যালকুলেশনটা আমরা দেখি, মানে ওরা যেটার বেসিসে, মানে এস্টিমেট যেটা করছে, যেটার বেসিসে ওরা প্রভিশনটা দেখাচ্ছে, ওই ক্যালকুলেশনটা আচ্ছা, কতটা যে ক্যালকুলেশন যদি আমার কাছে জাজমেন্টাল মনে হয়, বা অ্যাজ অডিটর আমি যদি ক্যালকুলেশনের ব্যাকগ্রাউন্ড দেখে যদি আমি দেখি যে না এটা রিলায়েবল, তাহলে আমি হয়তো ইয়া করি, তাই তো? ওটার উপর রিলায়েন্স আনতে পারি। তো হ্যাঁ, যে দুজন শেয়ার করেছেন অ্যাকুরেটলি শেয়ার করেছেন, আমরা আসলেই এভাবেই করি। তারপরে হচ্ছে আমরা তারপর আরেকটু ডিপে যাব জিনিসগুলোর, যে অনেক সময় বাড়িয়ে করা হতে পারে, তো সেটা আমরা রিজনটা দেখবো যে অ্যাকচুয়ালি রিজনটা কি, যে গত বছর প্রভিশন এত ছিল, এবছর এত বেড়ে গেল কেন। সে বেড়ে যাওয়ার পিছনের যুক্তিটা যেরকম, ওই যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের জায়গায় আসি, যদি আমি ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ডাটা আমি যেটা ব্যাখ্যা করেছিলাম, যে আমরা কেন বাড়লো, লাস্ট ইয়ার থেকে ইয়ার কেন ডেভিয়েশন হলো, সেটার ব্যাখ্যা খুঁজে বের করব। ব্যাখ্যা যদি আমাদের কাছে জাজমেন্টাল মনে হয় তাহলে সেটা আমরা রিলাই করতে পারবো, আদারওয়াইজ আমরা সেটার উপর ফাইন্ডিংস দিব। সো এস্টিমেটেড একটা জায়গা থাকবেই। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানেই যে সবকিছু একেবারে অ্যাকুরেটলি 30শে জুনেই শেষ হয়ে যাবে বা 31শে ডিসেম্বরেই সবকিছু ট্রানজাকশন অ্যাকুরেট ফিগার চলে আসবে, তা কিন্তু না। মনে করেন ইলেকট্রিসিটি বিল, তারপরে বা আরো কিছু থাকতে পারে, যেমন এই যে রিসিভেবলের প্রভিশন, বা আপনার এমনিতে অন্যান্য অডিট ফি প্রভিশন, বা আদার্স কিছু ওয়ারেন্টি প্রভিশন থাকতে পারে। সো এগুলো অ্যাকচুয়ালি আমার ঠিক মতো রাখা হয়েছে কিনা, কতটুকু রাখা উচিত ছিল, কতটুকু রাখা হয়েছে, সেগুলো আমরা অ্যাজ অডিটর হিসেবে চেক করি। ঠিক আছে? সো আচ্ছা, আগে ডিরেকশনাল টেস্টিংটা একটু বলি। এখানে দেখেন কি বলছে, ব্রডলি স্পিকিং সাবস্টেন্টিভ প্রসিডিউর ক্যান বি সেড টু ফল ইনটু টু ক্যাটাগরিজ: টেস্ট টু ডিসকভার এরর, টেস্ট টু ডিসকভার ওমিশন। আচ্ছা, এটা আমরা একটু ছোটবেলায় যদি যাই, আমাদের 19 এর বইতে বোধহয় পড়েছিলাম যে ভুল যদি হয়ে থাকে, মনে করেন যে আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা ভুল এন্ট্রি দিলাম, 100 টাকার জায়গায় 1000 দিলাম, আবার হতে পারে 1000 টাকার জায়গায় 100 টাকা দিলাম। সো যদি কেউ কোনো কিছু ভুল করে থাকে, ভুল করলে এটা ওভার স্টেটেডও হতে পারে, আবার আন্ডার স্টেটেডও হতে পারে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ 100 টাকার জায়গায় যদি আমি 1000 টাকা ইনপুট দিই, তার মানে ওভার স্টেটেড করে ফেললাম 900 টাকা দ্বারা। আর যদি 1000 টাকার জায়গায় আমি 100 টাকা ইনপুট দিলাম, তার মানে 900 টাকা আন্ডার স্টেটেড হলো, মানে এই 900 টাকা আমি ঢুকালাম না। সো এরর যদি, মানে কেউ যদি ভুল করে, তাহলে আন্ডার স্টেটেডও হতে পারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওভার স্টেটেডও হতে পারে। বাট যদি অমিশন হয়, মানে কোনো কিছু যদি বাদ পড়ে যায়, বাদ গেলে তো ডেফিনেটলি আন্ডার স্টেটেড। অর্থাৎ আমি একটা 1000 টাকার এন্ট্রি দিতে ভুল করলাম, তার মানে টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা 1000 টাকা দ্বারা কমে গেল। অমিশনে কখনো ওভার হয় না, অমিশনে সবসময় আন্ডার স্টেটমেন্ট হয়ে থাকে, বাট এররে হচ্ছে ওভার হয় অথবা আন্ডার। আমি কি বুঝাতে পারলাম? আপনারা ওই যে গড় মিলের, রেয়া মিলের ভুল কিভাবে কিরকম যেন আমার একটু হালকা হালকা খেয়াল আছে, অত খেয়াল নেই। বাংলায় পড়েছিলাম ওই সময়, বাংলা বই ছিল। জি ম্যাম, বাদ পড়ার ভুল। হ্যাঁ, বাদ পড়ার ভুল। যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে তো বাদই, তার মানে কি আন্ডার স্টেটমেন্ট। বাদ পড়ে গেলে তো আর ওভার স্টেটমেন্ট হওয়ার কোনো সুযোগ আছে?
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো কিছু আমি এন্ট্রি দিতে বাদ পড়ে গেলে তো সেটা কমই হবে, মানে এত টাকা দ্বারা কম এন্ট্রি হলো, সেটা তো ওভার স্টেটমেন্ট হওয়ার সুযোগ নাই। বাট যদি ভুল হয়ে থাকে, ভুলটা কমও হতে পারে বেশিও হতে পারে, যদি যার কারণে হচ্ছে গিয়ে কি ওভার স্টেটমেন্ট হয় অথবা আন্ডার স্টেটমেন্ট হয়। ঠিক আছে, এটা জাস্ট একটু এরর হলে কি হয় আর ওমিশন হলে কি হয়, এটাই হালকার উপর একটু ব্যাখ্যা করে দিল, এটা খুব বেশি কিছু না। হ্যাঁ, এরপরে আসি, মেথডস ক্যান বি অ্যাপ্লাইড টু অডিট অফ অ্যাকাউন্টিং এস্টিমেট। এটা এই জায়গায় যাওয়ার আগে আমি এর পরের শীটটাতে যাচ্ছি। এটাই আসলে মূলত অডিট কিভাবে করবেন সেটার একটা প্রসেস। ঠিক আছে, একটু আপনারা নিজেরা পড়েন আগে। 3টা মেথড আছে অ্যাকাউন্টিং এস্টিমেটের অডিট করার জন্য। অ্যাজ আ অডিটর 3টা মেথড ইউজ করতে পারবেন। আপনারা একটু এটা পড়ে দেখেন, পাশেরটাও একটু দেখেন, কোন জিনিসটা বোঝেন না সেটা আমার সাথে শেয়ার করেন। আমি যে আপনারা একটু নিজেরা পড়ে আগে বোঝার চেষ্টা করেন যে আমি অ্যাজ আ অডিটর হিসেবে অ্যাকাউন্টিং এস্টিমেটের অডিট করার জন্য কি কি মেথড ইউজ করি। পড়ছেন তো না? জি ম্যাম, পড়তেছি। আচ্ছা, test the process that management used to estimate the figure. ফার্স্ট আমরা কি দেখবো যে ম্যানেজমেন্ট কি ইউজ করছে প্রসেস। হ্যাঁ, সো তাদের ক্যালকুলেশনটা দেখবো। এখানে একটা উদাহরণ দিয়েছে যে প্রভিশন ডাউটফুল অ্যাকাউন্টিং রিসিভেবল, সেটার জন্য আমরা আগে দেখবো পাস্ট এক্সপিরিয়েন্স কি, তাদের ক্যালকুলেশনটা চেক করব, তারপর দেখবো যে ইফ এনিথিং দিস ইয়ার ইজ লাইকলি টু হ্যাভ চেঞ্জ দ্য এস্টিমেট। হ্যাঁ, সো এটা ম্যানেজমেন্ট যে প্রসেসটা ইউজ করছে সেটাকে আমি চেক দিব বা অডিট করব, এটা একটা প্রসেস হতে পারে। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট কি করলো না করলো দেখার দরকার নাই, আমি অ্যাজ এ অডিটর দেখবো যে অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, কি হওয়া উচিত। ঠিক আছে, এটা নর্মালি আমি পেয়েছি কয়েকটা ক্লায়েন্টে যে তাদের বিভিন্ন জিনিস নিয়ে মামলা চলছে, মনে করেন ভ্যাট ট্যাক্স এসব নিয়ে এনবিআর মামলা চলছে বা হাইকোর্টে মামলা চলছে যে এত টাকা তাদের দিতে হবে। সো ওরা প্রথম দেখলাম যে কোনো প্রভিশন রাখছে না। তারপর আমি অ্যাজ অডিটর বললাম ঠিক আছে, আপনি মামলার ডকুমেন্টস গুলো আমাদেরকে দেন, আমরা দেখি অ্যাকচুয়ালি আপনার প্রভিশন রাখা উচিত কিনা। মামলার ডকুমেন্টস গুলো নিয়ে দেখলাম যে মামলা তো অনেক দূর গড়িয়ে গেছে এবং তারা প্রত্যেকটা, আমি অত দূর আপনাদেরকে হয়তো ব্যাখ্যা করতে পারবো না, বাট কয়েকটা বেঞ্চ আছে। হ্যাঁ, মনে করেন এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে মামলাটা যায়, এটা হয়তো যারা লয়ার তারা একটু ব্যাখ্যা করতে পারবে ভালো। আমি জাস্ট একটু পরে যতটুকু বুঝলাম যে মানে এখন সুপ্রিম কোর্টে আছে, এরপরে আসলে আর এটা আর কোনো গতি নাই, বাট তার নিচের লেভেলে যতগুলো কোর্টে গিয়েছে প্রত্যেকটাতে তারা হচ্ছে গিয়ে হেরে গিয়েছে। তার মানে হেরে গিয়েছে মানে কি, তাদেরকে এই টাকাটা দিতে হবে, তাই না? অ্যাজ আ ক্লায়েন্ট তাকে ওই ট্যাক্স ভ্যাটের টাকাটা পেনাল্টি সহকারে দিতে হবে। বাট সে বলছে কি না সুপ্রিম কোর্টে আছে তো আমরা হয়তো জিততে পারি, সেজন্য হচ্ছে গিয়ে আমরা প্রভিশন রাখিনি। বাট আমি দেখলাম 3-4 বছর ধরে এই মামলা চলছে এবং যেই মানে বেঞ্চ গুলো তারা পার করে এসেছে বা যে স্টেজ গুলো পার করে এসেছে, প্রত্যেকে শুনানিতে এবং ব্যাখ্যা সহকারে যেটা লেখা আছে সেখানে কোনোখানেই তাদের আসলে ফেভারে কিছু যায়নি। সো অডিটর হিসেবে আমার কি করণীয় বা আমি কি সাজেস্ট করব? আপনারা
IS 37 কি ধারণা আছে কারো? IS 37 কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি বা না ম্যাম, প্রভিশন, এটা নিয়ে কারো কোনো ধারণা আছে? না ম্যাম। নো ম্যাম। ওইখানে একটা কথা আছে, যদি তুমি দেখো যে প্রবাবিলিটি দেখবা, প্রবাবিলিটি অর্থাৎ কোনো একটা জিনিস তোমাকে দিতে হবে, তুমি যদি মোটামুটি প্রবাবল যে হ্যাঁ আমাকে দিতেই হবে, তাহলে তুমি আগে থেকেই প্রিকশন নাও। আমি আবার বলছি, আপনারা এটা হয়তো পরে পাবেন, অ্যাকাউন্টিং এর ইস্যু তো। কোনো একটা জিনিস যদি তোমার দিতে হয়, মানে কন্টিনজেন্ট লায়াবিলিটি, আমার হচ্ছে সম্ভাব্য দায় যে এই জিনিসটা আমাকে দিতে হতে পারে, সেটা অ্যানালাইসিস করে যদি দেখো অ্যাজ আ অডিটর হিসেবে যদি আমরা দেখি যে হ্যাঁ ওকে দিতে হতে পারে, প্রবাবল, তাহলে তখন থেকেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রভিশন রাখা উচিত। বাট তুমি কিছু পাবা, তখন হচ্ছে যতক্ষণ পসিবল না ততক্ষণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখিও না। আমি আবার বলি, আপনাদের এটা কাজে লাগবে অ্যাকাউন্টিং করতে গিয়ে। কোনো কিছু যদি দিতে হয় বা দায় থাকে, সেটা যদি সম্ভাব্য হয় তখন থেকেই তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দায় হিসেবে একটু একটু করে রাখা শুরু করে দাও। বাট কোনো কিছু যদি পাও তখন সম্ভাব্য না, তুমি যদি একেবারে সার্টেন হও যে না এটা আমি পাবই, তখন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবা। অর্থাৎ দায় হলে প্রবাবল হলেই দেখাবা, আর কন্টিনজেন্ট অ্যাসেট হলে পসিবল যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত তুমি, মানে পসিবল হইলে তারপরেই দেখাবা। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সো এখানে ওদের কি ছিল, দায় যে তাকে দিতে হবে। তো আমি মামলার ডকুমেন্টস ঘেটে দেখলাম যে তাকে এটা দিতে হতে পারে কি, মানে যে কয়টা বেঞ্চ সে পার করে এসেছে, সে তার ফেভারে কিছু যেহেতু যায়নি, তার মানে এটা তাকে দিতে হতে পারে, এটা সম্ভাবনাই বেশি। আমরা তখন সাজেস্ট করলাম যে ভাই প্রচুর কোটি কোটি টাকার জিনিস, এটা বোধহয় কত 5-7 কোটি টাকার একটা মানে জিনিস ছিল বা একটা মামলা ছিল, যে আপনার প্রফিট আছে 2 কোটি টাকা। এখন হুট করে যদি সুপ্রিম কোর্টও বাতিল করে দেয় বা আপনার ফেভারে যদি না যায়, সাথে সাথে কিন্তু এই 7 কোটি টাকা আপনাকে পেনাল্টি সহকারে পরিশোধ করতে হবে। তার মানে ওই ইয়ারে আপনার ব্যালেন্স শিটের বা প্রফিট এন্ড লসের কি অবস্থা হবে? আপনাদেরকে কি আমি বোঝাতে পারলাম যে মানে হুট করে একটা ইয়ারে যখন এটা বার্ডেনটা আসবে তখন অনেক বেশি আকারে আসে। সো এই জন্য হয় কি, অ্যাজ অডিটর হিসেবে এরকম যদি কোনো জিনিস আমরা দেখে থাকি, আমরা তাদেরকে আগেই বলি যে ভাই একটু একটু করে তুমি প্রভিশন রাখো। প্রভিশনের এন্ট্রি কি, এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট। তার মানে তুমি প্রত্যেক ইয়ারে একটু একটু করে রাখলে তো তোমার 1 বছরে এসে এত বেশি বার্ডেন পড়ে না। যে টাকাটা আমি দিব সেটা একটু একটু করে এখন থেকেই রাখা শুরু করি। আদারওয়াইজ একটা ইয়ারে এসে যখন অনেক বেশি ড্রাস্টিকেটেড ফল করবে আমার পিএনএল, তখন তো সেটা মানে ব্রাস্ট আউট হবে, বা ইউজার যারা তারা তো এটা মেনে নিবে না, তাই না? সো এই জন্য বলছি ইউজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেট। এরকম যদি আপনারাও একটু দেখবেন, আপনারা যখন যে ক্লায়েন্টে যাবেন, এই মামলার ইস্যুগুলো অন্তত একটু ভালো করে দেখবেন যে ভাই আপনাদের ভ্যাট ট্যাক্স রিলেটেড কোনো মামলা আছে কিনা, কিংবা জমি জমা সংক্রান্ত কোনো মামলা আছে কিনা, বা যে কোনো কিছু নিয়ে মামলার অবস্থা কি। এই জিনিসগুলো আপনারা একটু ডকুমেন্টস গুলো দেখলেই বুঝবেন যে অ্যাকচুয়ালি সে কি হেরে যাচ্ছে না সে জিতে যাচ্ছে। মানে মামলার অবস্থাগুলো পড়লে কিন্তু আপনি একটা কনক্লুশন দাঁড় করাতে পারবেন। যদি দেখেন যে আপনার ক্লায়েন্টের এরকম কোনো সিচুয়েশন আসে যে তার প্রভিশন করতে হবে, প্রভিশন রাখতে হবে, সে এখনো রাখেনি, তাকে সাজেস্ট করবেন আপনি এখন থেকে প্রভিশন রাখেন, তাহলে অন্তত একটা ইয়ারে সে প্রফিট এন্ড লসে এত বড় ইম্প্যাক্টটা আপনার নাও পড়তে পারে। ক্লিয়ার? তো এটা ছিল সেকেন্ডটা। আর থার্ডেরটা কি? থার্ডটা বলছে কি রিভিউ সাবসিকুয়েন্ট ইভেন্ট। এটা খুবই ইজি একটা, যে মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে গ্যাস বিল বা কারেন্ট বিল, ইলেকট্রিসিটি বিল হয় কি 1 মাসের তো পরের মাসে আসে, তাই না? সো যে মাসে আমার ইয়ার এন্ডিং, আমরা কি আর তখনই কি অডিটে যাই নাকি? আমরা তো অডিটে যেতে যেতে দেখা যায় 1-2 মাস, মনে করেন জুনে শেষ হলো, অডিট করতে করতে জুলাই সেপ্টেম্বর,
তাই না? সো সাবসিকুয়েন্টলি কিন্তু যে ট্রানজাকশন গুলোর জন্য প্রভিশন রাখা আছে অনেকগুলোর কিন্তু অ্যাকুরেট ফিগার আপনার কাছে চলে আসে, তাই না? সো আমরা অ্যাজ আ অডিটর হিসেবে ওই সাবসিকুয়েন্ট ইনফরমেশন গুলো দিয়ে দেখতে পারি অ্যাকচুয়ালি তার প্রভিশনিংটা যে 30 জুন অথবা 31 ডিসেম্বরে রাখা ছিল সেটা কতটুকু যৌক্তিক ছিল। ঠিক আছে? সো এই তিনটা মেথড ইউজ করে আমরা মোটামুটি অ্যাকাউন্টিং যে এস্টিমেটেড ফিগার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে সেটাকে অডিট করতে পারি। এটা নিয়ে আরো কোশ্চেন থাকলে করেন, আমি সুযোগ দিলাম, কারণ এটা একটু ট্রিকি জায়গা ছিল। তো একটু যদি আপনাদের মনে হয় যে আর একটু বোঝার অসুবিধা আছে কোথাও, আপনারা আমাকে স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন করতে পারেন। ম্যাম লাস্ট ওয়ানটা বুঝি নাই। আচ্ছা, আগে একটু পড়ে কি বুঝছেন সেটা বলেন, যে এই ব্যাখ্যাটা পড়ে কি বুঝেছেন সেটা বলেন। কেউ কি বুঝেছেন রিভিউ সাবসিকুয়েন্ট ইভেন্টটা? জি ম্যাম। হ্যাঁ মুনিয়া, একটু একটু যদি শেয়ার করেন তাহলে অন্যদের জন্য হয়তো একটু ইজি হবে, হয়তো বা আমি বুঝাতে পারিনি। দেখি আমি আপনার সাথে আমি ইয়া করবো আর কি। ম্যাম এটা হচ্ছে আপনি যেটা বলেছিলেন ওইটার মতো করেই তো বলেছে এখানে, যে যদি একটা ওদের এক্সপেন্স হবে, কন্টিনজেন্ট লাইবিলিটি থাকতে পারে বা আগে কিছু হয়ে গিয়েছে, ওইটা যদি মানে সামনে সেটেলমেন্টে যাবে, তো ওইটা অনেক বছর ধরে দেখবে যে কোম্পানিটা মানে কিভাবে ওইটা ওদের প্রসিডিওরে যাচ্ছে, তখন ওরা একটা ফিগার এস্টিমেট করে ওইটার সাথে ওরা ইয়ে করবে, প্রত্যেক ইয়ারে প্রভিশন করে যাবে। এন্ড অডিটর বলেন মুনিয়া। নো ম্যাম সরি, এখানে এটা না মেবি। সাবসিকুয়েন্ট ইভেন্ট আরেকটু অন্য কেউ যদি একটু সাপ্লিমেন্ট করেন যে কি বুঝাচ্ছে এখানে, একটু পরে আগে ম্যাম একটু আপনাদের ধারণাটা শেয়ার করেন, তারপর আমি এটাকে। সাবসিকুয়েন্টটা হচ্ছে আমি যে বছরে প্রভিশনটা করছি, সাপোজ আমি 2020 সালে একটা প্রভিশন করেছিলাম, তো ওইটা আমি 21 সালে তো ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিছু, তো আমি তো অডিটটা করব হচ্ছে 21-এ, তো ফার্স্টের দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যেই অ্যাডজাস্টমেন্ট গুলো ওইগুলা দেখলে আমি বুঝতে পারবো যে আসলে এই উনারা যে প্রভিশনটা রাখছে এটা কতটা যুক্তিযুক্ত। ইয়েস অ্যাবসলিউটলি। সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী অবস্থা। হ্যাঁ, সো আমি জাস্ট ইলেকট্রিসিটি বিলের উদাহরণটা দিয়েই বুঝাচ্ছি আপনাদেরকে, যে মনে করেন 31 ডিসেম্বরে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ, আপনি তো 31 ডিসেম্বরে অডিট করতে যাচ্ছেন না, আপনি যেতে যেতে অডিট করতে করতে এটা জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ। আর আপনারা জানেন ইলেকট্রিসিটি বিল ডিসেম্বরেরটা জানুয়ারির 15-র মধ্যে ডেফিনেটলি চলে আসার কথা, তাই না? তাদের হাতে চলে আসার কথা যে বিল হচ্ছে এত। তো 31শে ডিসেম্বরে মনে করেন ওরা হচ্ছে একটা এস্টিমেটেড ফিগার রাখলো যে হ্যাঁ এত হতে পারে, আর জানুয়ারিতে যখন বিল আসলো, আপনি অ্যাজ আ অডিটর আপনি তো তখন অডিট করার সময় কিন্তু ওই ইনফরমেশনের অ্যাকচুয়াল ফিগারটা আপনার কাছে অ্যাভেলেবল। আপনি কি করবেন, ওই প্রভিশনের সাথে এই অ্যাকচুয়াল ফিগারটা একটু ম্যাচ করে দেখবেন অ্যাকচুয়ালি ওদের ওই প্রভিশনিংটা কতটুকু যৌক্তিক ছিল। তখন একদম লাস্ট লাইনটা পড়েন, ইন দিস কেস দেয়ার ইজ ইউজুয়ালি নো নিড টু ইউজ আদার টু মেথড। যদি কোনো প্রভিশনিং ফিগারের অ্যাকচুয়াল ফিগারটা আপনি অডিট করার টাইমের মধ্যে অ্যাকচুয়াল ফিগারের এভিডেন্স চলে আসে, তাহলে তো কোম্পানির প্রসেসও আপনার দেখার দরকার নাই, ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেটেরও দরকার নেই। আপনি তো অ্যাকচুয়াল ফিগার বা অ্যাকচুয়াল ডকুমেন্টস যদি হাতে থাকে তখন জাস্ট কম্পেয়ার করে দেখবেন অ্যাকচুয়ালি কত আসছিল আর তারা কত রেখেছে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপরে আরেকটু পড়ে দেখেন, আমি এখন হচ্ছে এস্টিমেটেড এর যে জায়গাটা ছিল এটা একটু পড়েন, এই যে মেথডস ক্যান বি অ্যাপ্লাইড, আমি মানে পরের শীট আগে পড়ালাম আপনাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য।
দেখেন the auditor often has to audit estimated figure, মানে আমাদেরকে হামেশা estimated figure audit করতে হয়, such as those for product warranties, depreciation, inventory receivable provision, মানে এগুলো normally estimated figure এ থাকে, where the values included in the financial statement are not the result of transaction with third parties but result from judgments made by management. অর্থাৎ actual figure না, actual figure হইলে তো এটা estimated হইতো না, বলছে কি ম্যানেজমেন্টের একটা জাজমেন্ট ইউজ করে তারা হচ্ছে প্রভিশনিং ফিগারটা রাখে, ইয়েট দিস ফিগারস ক্যান হ্যাভ এ সিগনিফিকেন্ট ইফেক্ট অন রিপোর্টেড প্রফিট। হ্যাঁ, তো এটাকে কেন অডিট করতে হবে? আপনি তো ভাবছেন ভাই ঠিক আছে ম্যানেজমেন্ট রাখছে তো কি হয়েছে, অ্যাকচুয়াল ফিগারটা যখন আসবে তখন তো বুঝতেই পারবে কত আসছে, বাট অডিটর হিসেবে আমার দায়িত্ব কি? প্রভিশনিং ফিগারটা অডিটর হিসেবে আমার দায়িত্ব কি? কারণ প্রভিশনের যখন জার্নাল এন্ট্রি দিচ্ছে এক্সপেন্স কে ডেবিট করছে, প্রভিশন কে ক্রেডিট করছে। একটা কোম্পানি চাইলে, ইচ্ছা করলে, ইন্টেনশন থাকলে প্রফিট কমাতেও পারে, বাড়াতেও পারে শুধুমাত্র প্রভিশনিং এর জার্নাল এন্ট্রি দিয়ে। আবার বলি, একটা কোম্পানি চাইলে প্রফিট বাড়াতেও পারে, কমাতেও পারে, ইন্টেনশন যদি খারাপ হয়, এই প্রভিশনিং ফিগারের এন্ট্রি দিয়ে। যার কারণে অডিটর হিসেবে আমাকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি তার প্রফিটের যে জায়গাটা বা এস্টিমেটেড ফিগার যেটা রেখেছে সেটা আসলে যুক্তিযুক্ত কিনা। একটু আগেই যে উদাহরণটা দিলাম মামলার উদাহরণ, সেটাতেই আপনি একটু বোঝেন যে তারা যদি এন্ট্রি দিত ওই কয়েক বছর তো তাদের হচ্ছে গিয়ে এত টাকা প্রফিট থাকতো না, একটু একটু করে যদি এন্ট্রি দিত এত টাকা প্রফিট থাকতো না। হুট করে একটা ইয়ারে দেখবেন প্রফিট তো নাই, উল্টো কয়েক কোটি টাকা লস, তাহলে এটা তাদের রিপোর্টেড মানে যে পিএনএল ওটার উপর একটা বিশাল ইম্প্যাক্ট না। এজন্যই অডিটর হিসেবে প্রভিশনিং কি কি আছে, কি কি ফিগার আছে, এটা কতটুকু জাজমেন্টাল, এটা আমাকে খেয়াল রাখতে হয়, এজন্যই এটাকে অডিট করতে হয়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি নাকি আপনাদের এখনো ধারণা ক্লিয়ার হয় নাই? ক্লিয়ার। আচ্ছা সবুজ, আপনারা কমফোর্ট জোন দিলে আমরা নেক্সট যেতে পারি। সো আমরা স্যাম্পলিং এ চলে আসলাম। এভিডেন্সের যে জায়গাটা ছিল চ্যাপ্টার 11 এ সেটা ক্লিয়ার। এখন হচ্ছে স্যাম্পলিং। এখানে খুব বেশি কিছু নাই, স্যাম্পলিং তো অলরেডি বোধহয় আমরা বুঝি, তাই না? এতক্ষণ চ্যাপ্টার 1, 2, 3, 4 যা পড়ে এসেছি স্যাম্পলিং নিয়েই তো কথাবার্তা হয়েছে যে আমরা স্যাম্পলিং কিভাবে ইউজ করব, বা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট অ্যাসুরেন্স কেন দেওয়া সম্ভব হয় না, কারণ আমরা টেস্টিং ইউজ করি, স্যাম্পলিং ইউজ করি, স্যাম্পলিং বেসিসে কাজ করি, যার কারণে আমাদের অ্যাবসলিউট অ্যাসুরেন্স আমরা দিতে পারি না, রিজনেবল অ্যাসুরেন্স দেই, তাই না? সো স্যাম্পলিং জিনিসটার মিনিংটা তো আমাদের কাছে মোটামুটি কিছুটা ক্লিয়ার, ঠিক আছে? তারপরে একটু দেখি এখানে কি আছে। সরি, ওকে, জাস্ট একটু ধারণা দিই। Assurance provider do not normally examine all the information available to them. It would be impracticable to do so, and using sampling will produce valid conclusion provided it is carried out. মানে সবকিছু দেখা তো ইমপ্র্যাকটিকেবল, অসম্ভব একটা ব্যাপার, যার কারণে আমরা আসলে স্যাম্পলিংটা ইউজ করি, ঠিক আছে? এখানে কি বলছে, ISA 530 audit sampling and other means of testing stated that when designing audit procedure, the auditor should determine appropriate means of selecting item. So আমরা ডিটারমাইন করি কিভাবে? অ্যানালাইটিক্যাল প্রসিডিউরও কিন্তু আমার একটা স্যাম্পলিং এর একটা পার্ট, মানে স্যাম্পলিং করার জন্য বা স্যাম্পলিং এর জন্য অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এই মেথডটাও ইউজ করতে পারেন। ম্যাটেরিয়ালিটি তো খুবই উপকারী একটা জায়গা, যেখান থেকে আপনি ইজিলি কয়টা চেক করবেন, কয়টা দেখবেন, এই স্যাম্পলিংটা আপনি ইজিলি বুঝে যান, তাই না? আমরা ম্যাটেরিয়ালিটি অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ধারণাটা তো ক্লিয়ার আমাদের কাছে, তাই না? আমরা যেটা চ্যাপ্টার 3, সো এগুলো কিন্তু স্যাম্পলিং এর একটা মেথড, অ্যানালাইটিক্যাল প্রসিডিউরও একটা মেথড, ম্যাটেরিয়ালিটিও একটা মেথড, স্যাম্পলিং করার মেথড, কারণ আমরা 100% দেখবো না। সো আমরা স্যাম্পলিং করব কিভাবে? এগুলো অডিটের মেথড, এগুলো ইউজ করে আমরা স্যাম্পলিং করতে পারি। সো অডিট স্যাম্পলিং ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ অডিট প্রসিডিউর। তো চেক করলে সেটা অ্যাবসলিউট অ্যাসুরেন্স হয়ে যায়।
আচ্ছা, পপুলেশন। পপুলেশন বলছে কি, আপনি একটা ক্লায়েন্টে গেলেন, তাদের মনে করেন সারা বছরে সবকিছু মিলিয়ে টোটাল ট্রানজাকশনের সংখ্যা বা ভাউচারের সংখ্যা 1000। তাহলে এই 1000 যেটা, এটাকে বলছে পপুলেশন। বুঝতে পেরেছেন? সো এই পপুলেশন থেকেই কিন্তু স্যাম্পলিং করা হয়। স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, একটু পরে আমাকে একটু বলেন তো কি বুঝেছেন? স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। স্ট্যাট তো বা পরিসংখ্যান তো আমরা পড়ে এসেছি মনে হয়, তাই না? স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ডটার সাথে আমরা কিছুটা পরিচিত। একটু পড়ে দেখেন তো কি বুঝেন। বলেন, কিছু ধরতে পেরেছেন? স্ট্যাটিস্টিক্যালটা হচ্ছে ম্যাম একটা র্যান্ডম সিলেকশন নিয়ে কাজ করবে এবং এটা বেস হচ্ছে প্রবাবিলিটি থিওরির উপর বেস করে সেই স্যাম্পলিংটা হবে এবং এখানে হচ্ছে আমাদের বোরিং লাগছে নাকি আজকের ক্লাস? আপনাদের আওয়াজ টাওয়াজ একটু কম নাকি? রোজা সবাইকে কাবু করে না ফেলবে? ম্যাম, না ম্যাম, আজকে ম্যাডাম এটা আরেকটা মেঘলা তো কুমিল্লার সাইড, আপনার নেট কানেকশন প্রবলেম হইতেছে বারবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এমনি অন্যান্য সাবজেক্টের ক্লাস কেমন হয়েছে, কত দূর এগিয়েছে? ম্যাডাম প্রত্যেকটারই তো 5টা থেকে 6টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, 5টা 6টা কি? আমি কিন্তু আজকে নিলে 2টা, হ্যাঁ মানে প্রতিদিনই 2টা ক্লাস তো কাউন্ট হয়। সো আজকে নিলে মনে হয় অ্যাসুরেন্স এর কয়টা ক্লাস হবে? 10টা হয়ে যাওয়ার কথা না? ও ম্যাডাম না ম্যাম, এইভাবে 6টা। সবগুলো আজকে তাহলে ম্যাম আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস, তাহলে ম্যাম ওই হিসাবে 12টা ক্লাস হবে। 12টা ক্লাস আমার হয়ে আজকে গেছে। 6 নাম্বার ক্লাস। জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে আর হাইয়েস্ট মনে হয় একদিন ক্লাস নিব আমি। আর হচ্ছে ও আচ্ছা, আবার রিভিউ ক্লাস নিতে দেয় আমাকে, এটা একটা পেন। হালিম ভাই আবার সবকিছু রিভিউ করতে দেয়, ওইটা হইলে হয়তো আর একটু বাড়তি। বাট রোজা একটু কষ্ট হয়ে যাচ্ছে ক্লাস নেওয়াটা, একেবারে লাস্ট মোমেন্টে থাকে তো, 3টা থেকে 6টা। ম্যাম রোজায় তো আজকেই লাস্ট হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে। তারপর তো আর ঈদের পরে, সন্ধ্যার হ্যাঁ পরে। ম্যাম, যাই হোক, ওইটা আবার আরেক দৌড়াদৌড়ি করে এসে অফিস থেকে তারপর ক্লাস নেওয়াটা। যাই হোক, হ্যাঁ আল্লাহ ভরসা। আপনারাও এক্সপেক্ট করেন, আমরাও চেষ্টা করি ওইভাবে একটু ডেলিভারি দেওয়ার। আচ্ছা, এই শীটটা একটু দেখি, এই শীটটা দেখে আমরা একটু ব্রেকে যাব 10 মিনিটস এর, তারপর আমরা এসে স্যাম্পলিং এর বাকিটুকু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের চ্যাপ্টার 11টা আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, দেখি তারপর 12 এ ঢুকতে পারি কিনা। আচ্ছা, হোয়াট আর এরর, এক্সপেক্টেড এরর এবং স্যাম্পলিং ইউনিট। আগে স্যাম্পলিং ইউনিটটা বুঝেন। আমি যে বলছিলাম পপুলেশন, তার মানে যতগুলো ট্রানজেকশন আছে টোটাল এক বছরের, পুরোটাকেই বলছে পপুলেশন। 1000টা ট্রানজেকশন, এই 1000টার প্রত্যেকটাকে এক একটা স্যাম্পলিং ইউনিট বলে। ঠিক আছে? সো যদি কোশ্চেন আছে হোয়াট ইজ স্যাম্পলিং ইউনিট,
স্যাম্পলিং ইউনিট আর দ্য ইন্ডিভিজুয়াল আইটেম কনস্টিটিউটিং আ পপুলেশন, মানে পপুলেশন গঠিত হয়েছে 1000টা আইটেম নিয়ে, ট্রানজেকশন নিয়ে, প্রত্যেকটা কি বলবে একটা একটা স্যাম্পলিং ইউনিট। আর এক্সপেক্টেড এরর কি? ম্যাটেরিয়ালিটির ওই জায়গাটা মনে আছে যে মনে করো ওই যে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝালাম যে 50,000 টাকার উপরের আমি ট্রানজেকশন গুলো দেখছি, সো আমি হচ্ছে গিয়ে ধরেই নিচ্ছি যে এক্সপেক্ট করছি যে এর নিচে যে এরর গুলো থাকবে সেগুলো পর্যন্ত আমার যে টলারেবল এরর একটা জিনিস পড়িয়েছিলাম আপনাদের মনে আছে, টলারেট করতে পারবো, টলারেবল এই পর্যন্ত। সো আমি কি করছি, এক্সপেক্ট করছি যে পপুলেশনের মধ্যে যদি ভুলভ্রান্তি থেকে থাকে, ছোটখাটো ভুলভ্রান্তি গুলো এই নিচের যে জায়গাগুলোতে থাকতে পারে, বাট আমি যেটাকে স্যাম্পলিং হিসেবে সিলেক্ট করছি বা অডিট করছি ওইখানের ভুলগুলো ইনশাল্লাহ আমার বের হয়ে যাবে। ঠিক আছে? সো এক্সপেক্টেড এরর ইজ দ্য এরর দ্যাট দ্য অডিটর এক্সপেক্টস টু বি প্রেজেন্ট ইন দ্য পপুলেশন। সো ওই বড় ফিগার গুলাতেই তো নর্মালি যদি ভুল থাকে সেটাই তো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের মূল কারণ। সো আমি তো ওই জন্যই ম্যাটেরিয়ালিটি দিয়ে সেট করে ওই বড় ফিগার গুলোকে বা 50,000 বা তার উপরের ফিগার গুলোকে নিলাম, যাতে করে ওইগুলোতে যদি ভুল থাকে আমি যেন সেগুলো ইজিলি বের করে আনতে পারি, এবং অ্যাকচুয়ালি বড়গুলোতে ভুল থাকলেই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের সম্ভাবনা বেশি থাকে, সেজন্য আমি ওইগুলোকে সিলেক্ট করে ভালো করে অডিট করছি। সো আমার এক্সপেকটেশন কি যে ভুল আসলে অ্যাকচুয়ালি যা থাকে বড়গুলোতে হয়তো থাকতে পারে, আমি ওইটুকু দেখে নিচ্ছি, আর নিচে যেগুলো ওগুলো টলারেবল এরর ওইগুলোতে আসলে ভুল থাকলেও ছোটখাটো ভুল থাকবে যেটাতে আসলে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট খুব একটা হওয়ার সুযোগ নেই, সো ওইটুকু ইগনোরেবল। হ্যাঁ, সো অডিটর যেটুকু এক্সপেক্ট করছে যে এই পপুলেশনের মধ্যে এগুলাতে ভুল থাকতে পারে, যে বড় ফিগার গুলো বা ম্যাটেরিয়ালিটি মেনটেন করে যেটা আমরা অডিট করছি সেটাই হচ্ছে এক্সপেক্টেড এরর। আর এরর মানে কি? Error means either control deviation when performing test of control or misstatement when performed substantive procedure. ভুল বলছে কি? ভুল মানে কি? যে আমরা টেস্ট অফ কন্ট্রোলেও কোনো ভুল থাকতে পারে, সাবস্টেন্টিভ প্রসিডিউরেও ভুল থাকতে পারে। অর্থাৎ আমি ওই যে একটা বলছিলাম না যে আমার রিস্ক থাকতে পারে, ডিটেকশন রিস্ক থাকতে পারে, আমার হচ্ছে কন্ট্রোল রিস্ক থাকতে পারে, আমার হচ্ছে ইনহারেন্ট রিস্ক থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুল অনেকগুলো জিনিস হয়তো আমি বের করতে পারি না। কারণ ডিটেকশন রিস্ক আমরা কি পড়েছিলাম, যে অডিটরের যদি নলেজ, ট্রেনিং, এক্সপিরিয়েন্স এগুলোর অভাব থাকে তাহলে এই ডেভিয়েশন বা ভুলগুলো আমরা হয়তো অনেক সময় ধরতে পারি না। সো ভুল হচ্ছে এমন একটা জিনিস যেটা ডেভিয়েটেড, মানে কন্ট্রোল ডেভিয়েশন, যেটুকু হওয়া উচিত ছিল ওইটুকু না, আমি সেটা হয়তো ধরতেও পারি না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটা সাবস্টেন্টিভ প্রসিডিউর হোক অথবা টেস্ট অফ কন্ট্রোল হোক। ঠিক আছে? সো এগুলা খুব একটা কোশ্চেনে আসার মতো না, মানে আসেনি এখন পর্যন্ত, বাট এখন যেহেতু এমসিকিউ আমরা প্রত্যেকটা জায়গা একটু মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, কারণ কোশ্চেন যখন করবে সে তো একটু চেষ্টা করবে আপনাকে পাজল করার জন্য। ঠিক আছে? সো ওই পাজল যাতে আমাদেরকে না করতে পারে, আমরা মোটামুটি পুঙ্খানুপুঙ্খ যে জায়গাগুলো, কনসেপ্ট গুলা বিশেষ করে ওইগুলো আমরা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করব আমাদের। ওকে, আমরা যেখানে ছিলাম স্যাম্পলিং রিস্ক আর নন স্যাম্পলিং রিস্কটা এখন পড়াবো। এটাও খুব মজার একটা জিনিস, আর হচ্ছে এটা আসে কোশ্চেনে। একটু দেখি, একদম ম্যাটেরিয়ালিটির ধারণা দিয়ে 1 মিনিটে বুঝাই দেওয়া যাবে। অর্থাৎ ওই যে ম্যাটেরিয়ালিটি দিয়ে আমি কি করলাম, স্যাম্পলিং করে ফেললাম না, যে 50,000 বা তার উপরে যেগুলো এগুলো আমার স্যাম্পলিং এ থাকবে, আর 50,000 নিচে যেগুলো সেগুলো আমার স্যাম্পলিং এ থাকছে না, তাই তো? সো স্যাম্পলিং রিস্ক মানে কি? মানে হচ্ছে তুমি যেগুলো স্যাম্পলিং করলা সেইটাতে যদি অডিট করার পরও কোনো ভুল থেকে থাকে, রিস্ক থেকে থাকে, সেটাকে বলছে স্যাম্পলিং রিস্ক। যেটা সোনালী ব্যাংকের উদাহরণটা দিয়ে বোঝালাম, যে ব্রাঞ্চ অনেকগুলো, বাট আমি অ্যাজ অডিটর কয়েকটাকে স্যাম্পলিং করলাম, সেগুলোকে আমি দেখলাম, বাট মেজর কিছু জায়গা যদি আমি মিস্টেক করি, এবং সেটা পরবর্তীতে যে বললাম বাংলাদেশ ব্যাংকের অডিটে এসে সেটা পরে ধরতে পেরেছে, ইজি মানে একটা কমন রিস্ক ছিল। সো আমার স্যাম্পলিং এর মধ্যে ছিল, প্রায়োরিটি বেসিসে ছিল, সিগনিফিকেন্ট রিস্কও ছিল, আমি সেটা ধরতে পারি নাই, সেটাকে বলছে স্যাম্পলিং রিস্ক। ওকে,
আর নন স্যাম্পলিং রিস্ক কি তাহলে? নন স্যাম্পলিং রিস্ক হচ্ছে যে 50,000-এর নিচে যেগুলো, আমি ম্যাটেরিয়ালিটি দিয়ে বুঝালেই আপনাদের সুবিধা হচ্ছে বেশি, সেজন্য ওটা বারবার 50,000-ই বলছি। ওই 50,000-এর নিচে যেগুলো আমি স্যাম্পলিং এ রাখি নাই, সেগুলোতে রিস্ক থাকলে তো আর অসুবিধা নেই। কজ অফ যেটা সিলেক্ট করেছিলাম বা স্যাম্পলিং এ রেখেছিলাম, সেই রিস্কের জন্য কিন্তু আপনাকে পানিশেবল করতে পারে অ্যাজ আ অডিটর, যে তোমার অডিটের স্কোপের মধ্যে ছিল, স্যাম্পলিং এর মধ্যে ছিল, তারপরেও তুমি ওই রিস্কটা ধরতে পারেনি, তার মানে এটা কিন্তু এক অর্থে ডিটেকশন রিস্ক, তাই না? সো যেটা আমার স্যাম্পলিং এর মধ্যে থাকা অবস্থায়ও আমি যদি না ধরতে পারি, সেটাকে বলছে স্যাম্পলিং রিস্ক। আর নন স্যাম্পলিং রিস্ক হচ্ছে যেটা আমার সাইজের মধ্যে বা আমার স্যাম্পলিং এর মধ্যে ছিল না, বাট সেটাতে রিস্ক ছিল, সেটাকে বলছে নন স্যাম্পলিং রিস্ক। সো নন স্যাম্পলিং রিস্কের জন্য অডিটরকে নরমালি দোষারোপ করা হয় না বা করা উচিত না, কারণ সে তো ওইগুলো দেখে নাই। কারণ তার যদি অডিট ফাইল দেখে, যে কেউ বুঝবে যে সে 50,000 বা তার উপরের গুলো হচ্ছে তার স্যাম্পলিং এর মধ্যে ছিল। সো ওইটার নিচে যদি মনে করেন কোনো 15,000 একটা ট্রানজেকশন, 20,000 ট্রানজেকশনের রিস্ক ছিল হয়তো, বা সে ধরতে পারে নাই, এটার জন্য কখনোই অডিটরকে কিছু বলবে না বা পানিশেবল করবে না, কিংবা অডিটরের কোনো লাইবিলিটি নাই। বাট যেটুকু আপনি স্যাম্পলিং করেছেন ওইটুকুর মধ্যে যদি রিস্ক থেকে যায়, অডিট করার পরেও সেটাকে বলছে স্যাম্পলিং রিস্ক। আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাডাম। ওকে, সো ক্লিয়ার এটা, তাই তো? জি। লাস্ট স্লাইডটা, এখানে হচ্ছে মেথড, এটাও আসে কোশ্চেনে, আমি একটু পড়ে দিই। মেথড অফ সিলেক্টিং স্যাম্পল। সো স্যাম্পলিং এর অনেকগুলো মেথড আছে। আমি যেটা বলছিলাম পুরাতন মেথডের কথা, যে আমি যখন অডিট শুরু করেছিলাম সেই 2011 সালে আর্টিকেলশিপ, তখন আমাদের অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, ম্যাটেরিয়ালিটি, এইসব ধারণাগুলো কিন্তু তখন ছিল না, বা অডিটে মানে ইউজ হতো না। তখন আমার কি করতো, আমার সিনিয়ররা বলতো কি যে লেজার নিয়ে বড় বড় ট্রানজেকশন গুলো দেখো। সো দ্যাটস অলসো মেথড অফ স্যাম্পলিং। আর এখন যখন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করছেন, ম্যাটেরিয়ালিটির মাধ্যমেও স্যাম্পলিং করছেন, দ্যাট অলসো আ মেথড। হ্যাঁ, সো এখানে সবগুলো মেথডই আছে। আমরা একটু দেখি কি কি মেথড নরমালি স্যাম্পলিং করার মেথড হিসেবে ইউজ করা হচ্ছে বা হয়। র্যান্ডম সিলেকশন। Random selection ensure that all items in the population have a chance of selection. Have an equal chances of election. অর্থাৎ randomly আমি সিলেক্ট করছি উইদাউট এনি মেথড, মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ইউজ করছি না, ম্যাটেরিয়ালিটি ইউজ করছি না, কোনো কিছুই না। র্যান্ডমলি আমার যেটাকে মনে হচ্ছে যে অডিট করা দরকার, যে ট্রানজাকশন গুলোকে আমি যা সেগুলোকে সিলেক্ট করছি। কথা বলছেন? আচ্ছা, সো র্যান্ডম সিলেকশন কি বলছিলাম, যে আমি কোনো মেথড ইউজ করছি না, জাস্ট আমার চোখে দেখে ভালো মনে হচ্ছে যে এটা বোধহয় দেখা উচিত, বড় বড় ফিগার, মানে আমরা যেটা পুরাতন সনাতন পদ্ধতিতে ইউজ করতাম, যেভাবে স্যাম্পলিং করতাম, অডিট করতাম, সেটাকে বলা হচ্ছে র্যান্ডম সিলেকশন। ঠিক আছে, তাহলে সিস্টেমেটিক সিলেকশন কি? Systematic selection involves selecting items using a constant interval but not selections, অর্থাৎ constant interval দিয়ে মনে করেন আমাকে বলা হলো আচ্ছা ঠিক আছে সেলস দেখবা, তুমি সারা বছরের সেলস দেখবা, বাট সারা বছরের 12 মাসের সেলস দেখা তো সম্ভব না। তুমি এক কাজ করো, ইয়ার এন্ডিং যদি জুন হয়ে থাকে, তুমি জুলাইটা দেখো, অগাস্ট সেপ্টেম্বর লাগবে না, আবার অক্টোবরেরটা দেখো, নভেম্বর ডিসেম্বর লাগবে না, আবার জানুয়ারিটা দেখো, অর্থাৎ 2 মাস গ্যাপ দিয়ে দেখো, যদি কোনো এর মাঝে যদি কোনো ভ্রান্তি বা থেকে থাকে সেটা দেখা যাবে। কারণ সবগুলো দেখতে গেলে তো আমাদের আসলে হবে না, আমরা একটু এইরকম ইন্টারভেলে যাই। এটাও কিন্তু সনাতন একটা পদ্ধতি, আমাদেরকে আমার সিনিয়ররা এভাবেও একরকম অডিট শিখিয়েছে, যে তুমি সব মাসের একসাথে দেখতে যাও না, সেলস দেখতে হলে একটু ইন্টারভেল দিয়ে দেখো। মনে করেন বলতো কি ফার্স্ট মান্থ আর লাস্ট মান্থ এই দুটা ম্যান্ডেটরি রাখো, মাঝখানে হচ্ছে 1 মাস বা 2 মাস ইন্টারভেলে তুমি একটু দেখো, যে মনে করেন জুলাইতে যে কয়টা ট্রানজেকশন আছে দেখলাম, আবার অগাস্ট সেপ্টেম্বর দরকার না, আবার অক্টোবরে যে কয়টা সেলস এর ট্রানজেকশন ওইগুলা দেখো। এরকম উনি একটা
ইন্টারভেলে আমাকে হচ্ছে গিয়ে দেখতে বলতো আর কি। তো ওইটাও কিন্তু একটা স্যাম্পলিং মেথড, যে সিস্টেমেটিক সিলেকশন। হ্যাপাজার্ড সিলেকশন কি? হ্যাপাজার্ড আর র্যান্ডম সিলেকশন সেম, মানে উইদাউট এনি চিন্তা ভাবনা, যেটা যেটা আপনার মনে হচ্ছে আপনি ওটাকেই পিক করে আপনার হচ্ছে গিয়ে অডিটে নিয়ে আসলেন। সো এটাকে কেউ র্যান্ডম সিলেকশনও বলে, কেউ হ্যাপাজার্ড সিলেকশনও বলে। ঠিক আছে? সো তাহলে আমার র্যান্ডম সিলেকশনটা আমি বুঝলাম, সিস্টেমেটিক সিলেকশনটা বুঝলাম, হ্যাপাজার্ডটা বুঝলাম। তাহলে সিকোয়েন্স অর ব্লক সিলেকশন কিরকম? এটা হচ্ছে, মনে করেন টোটাল ট্রানজাকশন হলো 1000, মানে সারা বছরের হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানে 1000টা ট্রানজাকশন হয়েছে। আমাকে আমার সিনিয়র বললো কি যে তুমি 1000 ট্রানজাকশনের মধ্যে প্রথম 50টা দেখো, পরের 50টা বাদ দাও, তারপরের 50টা দেখো। অর্থাৎ 1 থেকে ট্রানজাকশন তো এরকম 1000 ট্রানজাকশন টোটাল মিলিয়ে তুমি 1 থেকে 50 দেখো, 51 থেকে 100 আবার বাদ দাও, 101 থেকে 150 দেখো। অর্থাৎ এরকম যখন উনি একটা ফিগারিয়াল জায়গায় বা কনজিকিউটিভ কোন জায়গা আমাকে সিলেক্ট করে বলবেন যে এই স্যাম্পলিং এভাবে করো, তাহলে সেটাকে বলবে সিকোয়েন্স অর ব্লক সিলেকশন। ক্লিয়ার? আর একদম লাস্টেরটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি, যেটাকে আমরা বলি যে মনিটরি ইউনিটে সিলেকশন। অর্থাৎ ওই যে 50,000 বা অ্যাবভ, এখানে তো একটা টাকার ফিগার আমি সিলেক্ট করে ফেলেছি, যেটা এখন আমরা ইউজ করি বা যেটাতে এখন অনেক বেশি ইউজ হয় ম্যাটেরিয়ালিটি, যে টাকার অঙ্কে সিলেকশন। অর্থাৎ 50,000 বা তার উপরের গুলো আমার স্যাম্পলিং এ থাকবে, নিচের গুলা না। ব্যাস 5টা। তাহলে আমরা কি বুঝেছি? র্যান্ডম সিলেকশন হচ্ছে একেবারে উইদাউট এনি চিন্তা ভাবনা, সনাতন পদ্ধতিতে আমার যেটা যেটা বড় ফিগার মনে হচ্ছে আমি দেখছি। র্যান্ডম এবং হ্যাপাজার্ড সেম। সিস্টেমেটিক হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টারভেল দিয়ে দিয়ে আমি যাচ্ছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে ওইরকম আমি যেরকম বললাম সেলসের, যে এরকম কনস্ট্যান্ট ইন্টারভেল দিয়ে দিয়ে আপনি হচ্ছে দেখছেন। আর সিকোয়েন্স বা ব্লক হচ্ছে গিয়ে আপনার একটা সংখ্যায় সিলেকশন করা, যে এই কয়টা দেখো, এই কয়টা দেখো না, আবার এই কয়টা দেখো। আর মনিটারিটা হচ্ছে টাকার ফিগার, অর্থাৎ 50,000 বা তার উপরে আমরা যেটা ওই যে ম্যাটেরিয়ালিটির যে কনসেপ্টটা আমরা ইউজ করতাম সেভাবে যদি দেখা হয় সেটাকে বলছে মনিটারি ইউনিট স্যাম্পলিং। ঠিক আছে? সো এই ছিল আমাদের টোটাল। হ্যাঁ বলেন বলেন। চ্যাপ্টার 11 কোশ্চেন করেন, এখন কোশ্চেন করারই সময়। যা যা আছে মন খুলে কোশ্চেন করেন এই চ্যাপ্টার রিলেটেড। ম্যাম সিকোয়েন্স আর আপনার ম্যাম আগের স্লাইডে একটু সিকোয়েন্স আর সিস্টেমেটিক দুটো তো মোটামুটি সেম। সিস্টেমেটিক হচ্ছে একটু সূক্ষ্ম পার্থক্য, ওই জন্যই একটু ইয়া করে বুঝালাম। আপনি একটু সূক্ষ্ম পার্থক্য কি, এখানে ওই যে কনজিকিউটিভ এই ওয়ার্ডটা নাই, দেখেন মানে সংখ্যায় সিলেকশন না আর কি, মানে সংখ্যা ধরে ধরে সিলেকশন না। সিস্টেমেটিকটা হচ্ছে ইন্টারভেল, যে কনস্ট্যান্ট ইন্টারভেল, এই ওয়ার্ডটা শুধু মনে রাখেন, ইন্টারভেল দিয়ে। এখন এই যে এখানে আপনি বলতে পারেন, আপনি তো এখানেও বলেছেন যে 1 থেকে 50 দেখো, বাকি 50টা বাদ দাও, এটাও তো একটা ইন্টারভেল হয়। বাট ধরেন বললো যে 1 থেকে 500 দেখো, বাকি 500 দেখার দরকার নেই, তাহলে এখানে কি কোনো ইন্টারভেল হলো? অর্থাৎ আমি একটা জায়গা সিলেক্ট করে দিলাম, এই জায়গাটুকু দেখো, ব্লক করে দিলাম, এই জায়গাটুকু শুধু দেখো। ঠিক আছে? জাস্ট এই জিনিসটাই একটু পার্থক্য, আর কিছু না। থ্যাংক ইউ ম্যাম। ওকে, হ্যাঁ। আর যা যা কোশ্চেন আছে মন খুলে করেন, বই থাকলেও দেখেন একটু সামনে, কোশ্চেন করেন। আর যেটুকু টাইম আছে আমরা বলো আমরা র্যান্ডম সিলেক্ট। হ্যাঁ ম্যাম, র্যান্ডম সিলেকশনে তো আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করছি না, টেকনিক ইউজ করছি না, কিন্তু ম্যাম ওই যে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল একটা ইয়া ছিল, ওইখান স্ট্যাটিস্টিক্যালটাকে আপনি মনিটরি ইউনিট স্যাম্পলিং এ ধরেন, ওইটাই মনিটরি ইউনিট স্যাম্পলিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওইখানে ম্যাম আবার র্যান্ডম কথাটা একটা লেখা ছিল, একটা ইয়াতে ইন্ডিভিজুয়াল র্যান্ডম এরকম একটা ইনভলভস ইন স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং এরকম একটা কথা লেখা ছিল। ওটা আচ্ছা আমি একটু দেখি স্ট্যাটিস্টিক্যালে। জি ম্যাম। Random selection of a sample and use the probability theory to evaluate sample result. অর্থাৎ
সিলেকশন করবেন ওইভাবে যেটাতে হচ্ছে প্রবাবিলিটি থিওরি, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল টেকনিক ইউজ করে, ওইটাও কিন্তু র্যান্ডম কে যে 50,000-এর উপরে যে কয়টা আছে সবগুলোই তো আমার চলে আসতেছে তখন, ওই ক্ষেত্রে র্যান্ডম কথাটা ইউজ করা হচ্ছে, বাট টেকনিক্যালি প্রবাবিলিটি থিওরির কথাটা ঢুকাই দিছে, তার মানে কি ম্যাথমেটিক্যাল টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে? ওই জন্য আপনার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছিল। জি জি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর কিছু একটু দেখেন, আমি ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে ফাইলে দিয়ে দিই আগে চ্যাটে, তারপরে যদি হয় মেইলে দিয়ে দেব। ম্যাম আমার এটার বাহিরে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই চ্যাপ্টার রিলেটেড একটা কোশ্চেন ছিল ম্যাম, আমি কি করতে পারবো? হ্যাঁ বলেন বলেন, অবশ্যই মুনিয়া বলেন। ম্যাম আমাদের মানে লাস্টে একটা ক্লায়েন্ট ছিল আমার, তো সেখানে হচ্ছে কি যে ওনারা 2019 এর একটা এক্সপেন্স ওরা 2020 তে ওইটাকে বুক করেছে। তখন আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞেস করেছি যে এটা কেন হয়েছে এরকম, তখন ওনারা বলেছে যে ওনাদের মানে যে ম্যানেজমেন্ট হচ্ছে ওদের মেইন কোম্পানি হচ্ছে হংকং এ, তো হংকং থেকে ওদেরকে এটা 2020 তে পাঠিয়েছে, সেজন্য ওরা 2020 তে এসে 19 এরটা বুক করেছে। ম্যাম তাহলে এটার প্রবলেমটা সলিউশনটা কিভাবে দেওয়া হবে? মানে এটা তারা আগে জানতোই না, তাই তো? না আগে জানতোই না, 2020 তে এসেই ওদেরকে বলেছে, তো বলার পর ওনারা বলতেছে যে মানে ওনারা আবার এটাকে রিফিউজ করতে চেয়েছিল এই এক্সপেন্সটাকে, তো ওদের ম্যানেজমেন্ট বলেছে যে না এটা তোমাদেরই এক্সপেন্স, এটা তোমাদেরই বুক করতে হবে, তারপর হচ্ছে ওরা এটাকে বুক করেছে 2020 তে। ওইটা কি ম্যাটেরিয়াল ফিগার ছিল? জি ম্যাম, মোটামুটি ম্যাটেরিয়াল ফিগারই আসে। এরকম যদি হয়, আমরা নরমালি এটাকে যদি ম্যাটেরিয়াল ফিগার হয়ে থাকে তাহলে এটাকে রেট্রোস্পেক্টিভ ইমপ্যাক্ট দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক করি। এটা IAS 8 মানে IAS 8 এর মাধ্যমে সলিউশন করতে হয়। যদি ইম্যাটেরিয়াল হতো এই বছরেই প্রায়র ইয়ার অ্যাডজাস্টমেন্ট দিয়ে রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করে ফেলতাম, যে এটা প্রায়র ইয়ারের একটা খরচ ছিল, এটা দেখানো হয়নি, প্রায়র ইয়ারের অ্যাডজাস্টমেন্ট দিয়ে রিটেন আর্নিংস এ ঠিক করে ফেললে এটা এই ইয়ারে এসে ঠিক হয়ে যেত। এটা যদি ইনসিগনিফিকেন্ট ফিগার হতো বা ম্যাটেরিয়াল না হতো, বাট ম্যাটেরিয়াল হলে 3 কলাম ব্যালেন্স শিটের নাম শুনেছেন? না ম্যাডাম, 3 কলাম ব্যালেন্স শিট না। আচ্ছা, ডিএস স্টেটমেন্ট, হ্যাঁ ডিএস স্টেটমেন্ট, ডিএ স্টেটমেন্ট করতে হয়। হ্যাঁ, এটা 3 কলাম ব্যালেন্স শিট। এটা ম্যাটেরিয়াল ফিগার হলে লাস্ট ইয়ারের খরচটাকে লাস্ট ইয়ারের ব্যালেন্স শিটটা ঠিক করে তারপরে এই ইয়ারের ব্যালেন্স শিটে নিয়ে আসতে হয়। অর্থাৎ লাস্ট ইয়ারের ব্যালেন্সটা অডিটেড যদিও, বাট জি ম্যাম আমি যদি আমার ইয়ারে এসে যদি ডিসকভার করি বা এমন কোনো এক্সপেন্স আসে যেটা আমার বুক করা উচিত ছিল আমি করিনি, সেটাকে ওই ইয়ারে বুক করিয়ে ওপেনিং ব্যালেন্সটাকে ঠিকঠাক করে এই ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক করতে হয়। এটা হচ্ছে IAS 1 এবং IAS 8 দুটো মিলিয়ে একটা কম্বাইন্ড একটা সলিউশন। এটা একটু ট্রিকি না, ভালোই ট্রিকি একটা সলিউশন আর কি। এভাবে করতে হয় ম্যাটেরিয়াল যদি হয়ে থাকে। 3 কলাম ব্যালেন্স শিট। থ্যাংক ইউ ম্যাম, যদিও আমাদের অনেকটা এখনো শেষ হয়নি, দেখি লাস্ট পর্যন্ত কি সলিউশন আসে। আপনি আপনাদের পার্টনারের সাথে এখনই ডিসকাস করেন, কারণ 3 কলাম ব্যালেন্স শিটে না ক্লায়েন্ট অভ্যস্ত না আপনারা অভ্যস্ত, ঠিক আছে? সো ম্যাটেরিয়াল ফিগার হলে এটা, আমি প্যারাটা ঠিক মনে নাই আমার কাছে, আসলে আইএফআরএস এর বইটা বা আইএস এর বইটা এই মুহূর্তে সামনে নাই, তাহলে আপনাকে আমি প্যারা সহকারে বলতাম যে কোন প্যারার আওতায় হচ্ছে এটা। মেবি 40 এর বি, IAS 1 এর প্যারা 40 এর বি তে মেবি এই কথাটা বলা আছে। যদি ম্যাটেরিয়াল হয়ে থাকে 3 কলাম ব্যালেন্স শিট করতে হয়। আমি শিওর না, রেফারেন্সটা আমার ঠিক শিওরলি আমি বলতে পারছি না, বাট মনে হচ্ছে এরকম। ঠিক আছে মুনিয়া, আপনি একটু ইমিডিয়েটলি আপনার পার্টনার বা ম্যানেজারের সাথে একটু ডিসকাস করেন। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ফাইলটা পেয়েছেন কি একটু দেখেন না? জি ম্যাম, পাইছি। আচ্ছা।